বেসিক্যালি ব্যাপার হচ্ছে আমাদের এই ক্লাসের যে স্কোপ, আমি আসলে চাইলেও খুব বেশি একটা ম্যাথমেটিক্যাল ডিটেলসে প্রত্যেকটা মডেলের জন্য আমি যেতে পারবো না, কজ আমাদের যেখানে আসলে স্টুডেন্ট ছিল 50 বা 60 আপ। তো আজকে আস্তে আস্তে সেখানে অ্যাটেন্ডেন্সের অ্যামাউন্ট আসলে 18 জন। সো আসলে বুঝতেই পারতেছেন যে এখন আসলে আমি খুব বেশি ম্যাথমেটিক্যাল ডিটেলসে চলে যাব, এটা আমি টার্গেট অডিয়েন্সকে হারাই ফেলবো। যারা হয়তো বা মানে মাত্র এআইএমএল শুরু করতেছেন তারা এই জিনিসটা কে আর মানে তাদেরকে এই মানে তাদের অ্যাটেনশন ধরে রাখাটা ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ আসলে এটা 1 ঘন্টার ক্লাস বা এরকম করে হয় না। এটার জন্য আসলে আরো সিরিয়াস অ্যামাউন্ট অফ এফোর্ট এবং ইনফ্রাস্ট্রাকচার দরকার। সো এটা আমি বুঝতে পারি। তো এই জন্য যেটা হয়েছে, আমি চেষ্টা করছি আপনাদেরকে একটা হাই লেভেল থেকে 3 লেভেল যে অ্যালগোরিদম গুলো আছে, যেমন আমি আপনাদেরকে দুইটা অ্যালগোরিদম দেখাইছি, একটা হচ্ছে র্যান্ডম ফরেস্ট, একটা হচ্ছে এক্সি বুস্ট, আর একটা হচ্ছে এনসেম্বল লার্নিংটা কিভাবে কাজ করে। তো এখন আর সাপোর্ট ভেক্টর মেশিন তো আপনাদেরকে ওই আগের ক্লাসেও দেখাইছে, ওই ক্লাসেও দেখাইছে। এখন বেসিক্যালি ব্যাপার হচ্ছে আজকে দিয়ে আমাদের ডিপ লার্নিং এর ক্লাসটা স্টার্ট হবে বেসিক্যালি। তো এখন মেশিন লার্নিং থাকতে ডিপ লার্নিং এর দিকে আমাদের কেন যাওয়া লাগছে, এটা নিয়ে কি কারো কোনো আইডিয়া আছে? যা যার চাইলে আমার সাথে 1-2 মিনিটের মধ্যে শেয়ার করতে পারেন, নাকি আমি আমার পার্সপেক্টিভটাই আপনাদেরকে আগে বলবো? মানে আমার পার্সপেক্টিভ না, যেটা আসলে অল ওভার অ্যাকচুয়াল পার্সপেক্টিভ, সেটাই যতটুকু আমি জানতে পারছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। কারো কি এমনিতে কোনো আইডিয়া আছে যে কেন আসলে আমরা ডিপ লার্নিং এর দিকে গেছি? জাস্ট র্যান্ডমলি বললেও হবে, যতটুকু আপনারা জানেন বা বোঝেন। কারো কোনো আইডিয়া নেই? মানে আমরা মেশিন লার্নিং থাকতে ফার্দার আবার ডিপ লার্নিং দিয়ে কেন গেছি? স্যার, যদি লার্জ অ্যামাউন্টের ডাটা থাকে ওগুলোর ক্ষেত্রে কাজ করার জন্য সম্ভবত এরকম কিছু আচ্ছা, স্যার। এটা অবশ্যই একটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। মানে ডেফিনেটলি আমি যদি 3টা পয়েন্ট বলি, যে আমাকে কেন আসলে ডিপ লার্নিং এর দিকে ফার্দার শিফট করা লাগছে, তার মধ্যে এইটা একটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট যে আমার যখন লার্জ অ্যামাউন্ট অফ ডেটা থাকে সেখান থেকে যখন আমাকে কোনো একটা মডেলকে শেখাতে হয়, আমাদের মেশিন লার্নিং দিয়ে আসলে হয় না। আরেকটা খুব আর বড় এটা স্যার ব্যাপার হচ্ছে, অ্যাকুরেসি একটু বেশি স্যার। হ্যাঁ অ্যাকুরেসি ক্ষেত্রে আরেকটা বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে গিয়ে যে আমরা এখন পর্যন্ত যতগুলো কাজ আসলে করছি, সাপোর্ট ভেক্টর মেশিন বলেন বা এই ধরনের ক্ষেত্রে, আমরা কি আসলেই মেশিনকে কি শেখাইতে পারছি? মানে শেখানোর ব্যাপারটা কি? ধরেন আমি যদি একটা জিনিস আপনাদেরকে শেখাই, যে ধরেন আমি আপনাদেরকে ABCD বা এই ধরনের কোনো একটা অ্যালফাবেট আপনাদেরকে শেখাচ্ছি, শেখানোর মানে হচ্ছে আমি আমার পার্সপেক্টিভ শেয়ার করলেও আপনারা আপনাদের মতো করে ব্যাপারটা শিখবেন, তাই না? মানে লার্নিং এ বা টিচিং বা লার্নিং এর ব্যাপারটা কিন্তু অনেকটা এরকমই, যে শেখার যে ব্যাপারটা এটা যার যার নিজস্ব পার্সপেক্টিভে হবে আসলে হবে। আর একটু চিন্তা করে দেখেন, মেশিন লার্নিং এ সাপোর্ট ভেক্টর মেশিনে আমি কি করে দিছি, আমি ওকে পার্টিকুলারলি বলে দিছি যে আমার একটা অ্যালগোরিদম ডিজাইন করো যেখানে সাপোর্ট ভেক্টর গুলা সব থেকে দূরে দূরে থাকে। তার মানে মেশিনটা ফোর্স হবে এইরকম একটা বাউন্ডারি প্রেডিক্ট করার জন্য, তাই না? মানে আসলে কি এখানে লার্নিং এর ব্যাপারটা আছে নাকি এখানে ফোর্সিং এর ব্যাপারটা আছে? মানে একটু চিন্তা করেন যে আসলে আমার কথাগুলো আমি খুবই হাই লেভেল থেকে বলা ট্রাই করবো, সো একটু মনোযোগ দিয়ে শুনলেই আপনারা বুঝতে পারবেন যে আমি কি বলার ট্রাই করতেছি। যে সাপোর্ট ভেক্টর মেশিন অ্যালগোরিদমটার ক্ষেত্রে আমরা কিন্তু ওকে একটা কন্ডিশন দিয়ে দিছি, যে তোমাকে এমন একটা ডিসিশন বাউন্ডারি প্রেডিক্ট করতে হবে যেটাতে কারণে দুইটা সাপোর্ট ভেক্টর বা অনেকগুলো সাপোর্ট ভেক্টর ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ডিস্টেন্সে থাকে। তার মানে ওকে কিন্তু কন্ডিশনালি আমি একটা জিনিস শেখাতে বাধ্য করতেছি, মানে ওর পার্সোনাল ভাবে শেখার কিন্তু কোনো সুযোগ এখানে নাই। আছে কি? মানে এই সাপোর্ট ভেক্টর মেশিনের ক্ষেত্রে কি ওর কাছে এই সুযোগটা কি আছে যে ও নিজস্বভাবে শিখে একটা বাউন্ডারি ডিজাইন করবে, নাকি ওকে অলওয়েজ এই বাউন্ডারি ডিজাইন করার ক্ষেত্রে এই কন্ডিশনটাকে মেনটেন রাখতেই হবে যে সাপোর্ট ভেক্টর গুলা ম্যাক্সিমাম ডিস্টেন্সে থাকে? আমার কোয়েশ্চেনটা না বুঝলে আবার বলেন, আমি আবার রিপিট করব, যে এই জিনিসটা কি আপনারা বুঝতে পারছেন কিনা, যে আমরা মেশিন লার্নিং বলতেছি, বাট এই মডেলটা ডিজাইন করার সময় বা এই মডেলটা যখন ট্রেন হবে, ও এমন একটা ডিসিশন বাউন্ডারি প্রেডিক্ট করবে যার কারণে দুইটা বা ততোধিক সাপোর্ট ভেক্টর গুলা ম্যাক্সিমাম ডিস্টেন্সে থাকে। এই কন্ডিশন মিট করেই কিন্তু ও নিজের মতো করে একটা বাউন্ডারি প্রেডিক্ট করবে। ওর পক্ষে কিন্তু নিজস্ব কোনো কন্ডিশন বানানো পসিবল না, যে এই যেটা ক্লাসকে আলাদা করার জন্য ও নিজস্ব কোনো কন্ডিশন অ্যাপ্লাই করবে। মানে ওকে কিন্তু এই ম্যাক্সিমাম ডিস্টেন্স মেনটেনেন্স, এই কন্ডিশনটা যেটা ওকে আমরা দিয়ে দিছি ইঞ্জিনিয়ার করে, সেই কন্ডিশনের বাইরে কিন্তু ওর পক্ষে যাওয়া পসিবল না। তো এই জিনিসটা কি আপনারা বুঝতে পারছেন, বা এই জিনিসটা নিয়ে কি আপনাদের কোনো ডাউট আছে
যেখানে আমরা ওকে ইঞ্জিনিয়ার করে মানে আমরা ওকে ফিচার ইঞ্জিনিয়ারিং করে দিচ্ছি, বা ওকে আমরা কন্ডিশনটা দিয়ে দিচ্ছি যে আপনাকে এই কন্ডিশনের উপর বেস করে চলতে হবে। জি স্যার। আচ্ছা, তো আলটিমেটলি কিন্তু আমাদের যে লার্নিং এর ব্যাপারটা, এই লার্নিং এর ব্যাপারটা কিন্তু পার্টিকুলারলি আমাদের মেশিন লার্নিং এর ক্ষেত্রে থাকে না। তো এই জিনিসটাকে আমাদের মানে যারা সায়েন্টিস্ট ছিলেন তখনকার সময়, তারা চিন্তা করলেন যে আমাদের আসলে এমন একটা অ্যালগোরিদম ডিজাইন করা উচিত যেটা আসলে অ্যাডাপটিভ। অ্যাডাপটিভ মানে ওকে আমি কোনো ফিক্সড কোনো কন্ডিশন বলে দিব না, ওকে আমি একটা ইনপুট বলে দিব, ওকে আমি একটা আউটপুট বলে দিব যে আমার এই ইনপুট এর আমার এই আউটপুট লাগবে, কিন্তু মাঝের কি করতে হবে, যে সেটা কি র্যান্ডম ট্রি, মানে র্যান্ডম ভাবেও ট্রি ফর্ম করবে, নাকি একটা ট্রি ফর্ম করে তারপরে রেজাল্ট দেখে সেকেন্ড ট্রি ফর্ম করবে, এরকম মাঝের কোনো কন্ডিশন আমি ওকে দিয়ে দিব না, যেটা আমি মেশিন লার্নিং দিয়ে দিতাম। তো এই যে একটা কনসেপ্ট, এখান থেকে পরবর্তীতে ডিপ লার্নিং এর যে মানে ইন্ট্রোডাকশন, সেটা আসলে আমাদের সায়েন্টিফিক কমিউনিটিতে ইন্ট্রোডিউস হয়, যেখানে আমাদের একটা ইনপুট দেওয়া থাকবে, একটা আউটপুট দেওয়া থাকবে, আমাদের কাজ হচ্ছে মাঝে যে ফাংশনটুকু সেইটাকে প্রেডিক্ট করা। মানে ডিপ লার্নিং বা মডেলগুলোর কাজ হবে মাঝের ফাংশনটুকুকে প্রেডিক্ট করা। এখানে ও নিজের ইচ্ছা মতো আসলে এই মানে হচ্ছে ফাংশনটা, বা নিজের ইচ্ছা মতো এখানে সব মানে ফাংশন বলেন বা লেয়ারের ভ্যালু বলে সবকিছু ডিটারমাইন করবে। তো আসলে সত্যি কথা বলতে গেলে আপনারা যদি এটা নিয়ে ঘাটাঘাটি করেন তাহলে জানবেন, অ্যাকচুয়ালি যে লার্নিং এর ব্যাপারটা, এই লার্নিং এর ব্যাপারটা আসলে ডিপ লার্নিং এ হয়, মেশিন লার্নিং এ আসলে হয়ই না। যদিও আমি বলতেছি মেশিন লার্নিং, বাট মেশিনকে আমি ফোর্স করতেছি একটা পার্টিকুলার কন্ডিশনকে মিট করে কোনো একটা আউটপুট আমাদেরকে দেখাতে। সো যখন আমি এই কন্ডিশন থেকে আরেকটু উপরের দিকে যাব, যেটা আমাদের ব্রেন যেভাবে কাজ করে, যে আমাদের ব্রেন বা আপনার ব্রেন একটা পার্টিকুলার ছবি মনে রাখার ক্ষেত্রে দুইজন দুইভাবে সেই জিনিসটা মনে রাখি। বাট মেশিন লার্নিং এর ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এমন হবে না। আপনি যদি ওকে ডিফারেন্ট মানে সেম ফিচারের ডাটা দেন দুটো ডিফারেন্ট জায়গা থেকে, ও কিন্তু একইভাবে সেটার মধ্যে ডিসিশন বাউন্ডারি পেইড করে সেটাকে ক্লাসিফিকেশন করে দিবে। বা ডিপ লার্নিং এর ক্ষেত্রে যদি একই নেটওয়ার্ক আপনি ডিজাইন করেন আমি ডিজাইন করি, তার ক্ষেত্রে কিন্তু ভেতরের যে ফাংশনগুলো বা ভেতরের যে লেয়ারগুলো এগুলো কিন্তু ডিফারেন্টলি অপটিমাইজ হবে, মানে নিজেদের মতো করে ওরা ওরা অপটিমাইজ হবে। তো ওই পার্সপেক্টিভ থেকে বেসিক্যালি ডিপ লার্নিং এর যে ইন্ট্রোডাকশন সেটা। তো আমরা আরেকটু ডিটেলসে চলেন দেখি। তো নর্মালি যেটা হয়, যেটা একটু আগে মোহাম্মদ অলিউর রহমান ভাই যিনি যেটা বললেন, যে আসলে লার্জ অ্যামাউন্ট অফ ডেটা যখন আমার দরকার হয়, তার অ্যাকুরেসির জন্য আমাদের মেশিন লার্নিং বাদ দিয়ে ডিপ লার্নিং দরকার। হ্যাঁ, এটা সত্যি কথা, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তার কারণ হচ্ছে যখন আমাদের খুব এক্সটেন্সিভ থাকে, একটা হিউজ অ্যামাউন্ট অফ ডেটা থাকে, তখন আসলে আমাদের মানুষের পক্ষে বলে দেওয়া পসিবল না যে এই ডেটার কোন কোন ফিচারগুলো ইম্পর্টেন্ট। তখন আসলে আমার মেশিনকেই ট্রেন করাতে হয় যেন ও বুঝে নেয় যে কোন টাইপের মানে ফিচারগুলো মোর ইম্পর্টেন্ট। সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে ফিচার এক্সট্রাকশন। তো ফিচার এক্সট্রাকশন বলতে যেটা বোঝায়, ধরেন আমি একটা মানুষের মানে চেহারা বা ফেসটাকে মনে রাখবো। তো এইটা আমার ব্রেন বা আমার যে মাথার যে নিউরন গুলো আছে, সেটা আমার ব্রেনটাকে আমার মানে একটা মানুষের ছবিকে ওরা একবারে মনে রাখে না, ওরা এই একটা ছবির কিছু পার্টিকুলার ফিচারকেও মনে রাখে। যেমন চোখ কিরকম, নাক কিরকম, তারপর লিপস কিরকম, কান কিরকম, স্কিন টোন কিরকম, এরকম ফিচার। মেশিন লার্নিং এর ক্ষেত্রে কিন্তু আমাদের এই ফিচার গুলোকে আমাদের ম্যানুয়ালি সিলেক্ট করে দিতে হয়, যে তুমি এই চারটা ফিচার নিয়ে কাজ করো বা এই পাঁচটা ফিচার নিয়ে কাজ করো। এই ফিচার গুলোকে আমরা নর্মালাইজ করে দিই, বা আমরা বলে দিই যে প্রথমে তুমি এই কয়টা ট্রি নিয়ে কাজ করো, তারপরে র্যান্ডমলি ইনিশিয়ালাইজ করো। তো মেশিন লার্নিং এর ক্ষেত্রে যে জিনিসটা হয়, আমাদের এই ফিচার গুলোকে আমাদের ম্যানুয়ালি এবং কেয়ারফুলি সিলেক্ট করে দিতে হয়। বা ডিপ লার্নিং যেটা করতে পারে সেটা হচ্ছে ও ইচ্ছা মতো নিজের মতো করে ফিচার গুলোকে সিলেক্ট করতে পারে ফ্রম র ডেটা, যে ওর এই আউটপুটটাকে বেস্ট করার জন্য কোন টাইপের ফিচার দরকার এটাও নিজেই বের করে নিতে পারে। তো আপনাদের মনে হয়তো বা এখন অনেক ডাউট থাকতে পারে যে স্যার ফিচার বলতে আমরা তো টেবুলার ডেটার ক্ষেত্রে তো আসলে বুঝি যে আসলে আমার আগের দিনের যখন আমরা আইরিশ ক্লাসিফিকেশন করছি, মানে ফ্লাওয়ারের ক্ষেত্রে চারটা ফিচার ছিল। তো সেগুলোকে আবার অটোমেটিক্যালি মানে এখান থেকে আবার অটোমেটিক্যালি লার্ন করার কি আছে? তো অনেস্টলি বলতে গেলে এই ধরনের টেবুলার ডেটার ক্ষেত্রে ডিপ লার্নিং খুব একটা অ্যাপ্লিকেবল না। বাট যখন আপনি টু ডি ডেটার দিকে চলে যান, আরো কমপ্লেক্স ডেটা, টু ডি থ্রি ডি ডেটা, টেক্সট ডাটা,
তখন কিন্তু আসলে আমাদের ডিপ লার্নিং দরকার, কজ তখন আমাদের মানে একটা ইমেজের ক্ষেত্রে কিন্তু আপনি বলে দিতে পারবেন না যে এই রিজনটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। মানে এটা আসলে মানুষের পক্ষে বলা পসিবলই না যে এই ফাইনাল প্রেডিকশনের জন্য আমার ইমেজের বা আমার টোটাল যে একটা ইমেজের বা একটা পিকচারের কোন পোর্শনটুকু ইম্পর্টেন্ট। তো ওই ক্ষেত্রে আসলে ডিপ লার্নিং গুলা শাইন করে, যে ওরা ওরা বের করে নেয় ওদের আরওআই গুলা, মানে রিজিয়ন অফ ইন্টারেস্ট গুলা, যে কোন পোর্শনটুকুর উপর ফোকাস করলে বেসিক্যালি হচ্ছে আমাদের অ্যাকুরেসিটা ভালো আসে। আর নর্মালি আরেকটা জিনিস যেটা হয়, মেশিন লার্নিং এন্ড ডিপ লার্নিং এর মধ্যে মেশিন লার্নিং এর কিছু প্রোস আছে যেটা আসলে ডিপ লার্নিং এর ক্ষেত্রে একটা মানে লিমিটেশন। আপনারা অনেকেই জানেন যে ডিপ লার্নিং এর ক্ষেত্রে যেটা হয়, ডিপ লার্নিং মডেলগুলোকে আমরা আরো একটা কমন নেমিং কনভেনশন দিয়ে ওকে অ্যাসাইন করি, দ্যাট ইজ ব্ল্যাক বক্স। তো ব্ল্যাক বক্স বলতে এটা কি বোঝায়? ব্ল্যাক বক্স মানে বক্স বলতে বোঝায় যে ও কিভাবে কাজ করে এইটাকে আসলে খুব শিওরলি ইন্টারপ্রেট করা যায় না। মানে ও কিভাবে কোন রিজনের উপর ফোকাস করে, যদি এখন অনেক কিছু আসছে, এক্সপ্লেনেবল এআই চলে আসছে, বাট আগে যেটা হয়তো আসলে বোঝার কোনো ওয়ে ছিল না যে ডিপ লার্নিং মডেলটা কোন একটা ইমেজের কোন রিজনের উপর বেস করে ফোকাস করে প্রেডিকশনটা করতেছে। তো এইটা আসলে আমার এটার লিমিটেশন আমরা বুঝতে পারতাম না, যেহেতু এত কমপ্লেক্স ফিচার থাকতো যে ওর ডিসিশন মেকিং প্রসেসে একটা ইমেজের কোন পোর্শনটুকু বা একটা টেক্সটের কোন পোর্শনটুকু, একটা থ্রিডি ডেটার কোন প্লেনের ভ্যালুটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা আসলে আমাদের বোঝা আগে পসিবল ছিল না, এখন পসিবল। আচ্ছা, মেশিন লার্নিং এর ক্ষেত্রে এটা খুবই খুবই ইজি, আপনারা তো জানেন। আমি আপনাদেরকে গতকালকে দেখাইছিও যে আপনারা যখন আসলে আমরা একটা এক্সি বুস্ট বা র্যান্ডম ফরেস্ট টাইপের কোনো কিছু চালাই, তো ফাইনালি ওকে ট্রেন হওয়ার পর আমরা কিন্তু ওর ট্রি গুলা প্লট করতে পারি, প্লাস ওর যে ফিচার ইম্পর্টেন্সটা সেটাকে প্লট করতে পারি। তো এটা দিয়ে আমি অ্যাটলিস্ট একটা হাই লেভেল আইডিয়া পাই যে আমার এই মেশিন লার্নিং মডেলটা যে ফাইনাল আমাকে প্রেডিকশনটা দিচ্ছে, ও কোন পাথ ফলো করে আসতেছে, ওর এই প্রেডিকশনের ক্ষেত্রে কোন ফিচারটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই টাইপের অনেক কিছু কিন্তু আমাদের ওই দিনের ক্লাসে আমরা দেখছি। তো আপনারা কি মেশিন লার্নিং এন্ড ডিপ লার্নিং সম্পর্কে একটা একটা হাই লেভেল ওভারভিউ, মানে হাই লেভেল বলতে একদম একদম শর্ট একটা সামারি বা একটা খুবই সিম্পল একটা সামারি কি বুঝতে পারছেন যে কেন আসলে আমাদের ডিপ লার্নিং এ যাওয়া লাগছে? এটা নিয়ে কি সবাই একটু ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, তো এখানে একটা জাস্ট একটা সিম্পল আপনাদের কম্প্যারিজন দেওয়া যে আমাদের যখন আসলে আমাদের ডেটার রেসপেক্টে পারফরমেন্সটাকে বাড়াইতে হয়, এটা একটা রিসার্চ পেপার থেকে নেওয়া বেসিক্যালি, যে আমাদের ডেটা যখন খুব বেড়ে যায় অ্যান্ড তার সাথে সাথে যখন আমাদের পারফরমেন্সের রিকোয়ারমেন্টটা অনেক বেড়ে যায়, তখন আসলে আমাদের ট্রেডিশনাল মানে মেশিন লার্নিং গুলো অনেক বাজেভাবে ব্যাকড্রপ করে। তার মানে ধরেন আমাদের ডেটা অনেক কম। ফর এক্সাম্পল, এই যে এই পজিশনে আপনারা যদি দেখেন আমার ডেটা সাইজটা অনেক কম, মানে খুবই ছোট। তখন যেটা হয় আমার এই যে নিউরাল নেটওয়ার্ক গুলা, মানে আমার ইয়েলো কালার আর এই যে ব্লু কালারটা ওরা খুব বেশি একটা শাইন করতে পারে না। তখন আমার ট্রেডিশনাল মেশিন লার্নিংটাই আমাকে হেল্প করে দেয়, মানে ওর পারফরমেন্স সব থেকে ভালো থাকে, মানে ছোট ডাটা সেটের ক্ষেত্রে। যেটা আমরা গতকালকেও দেখছি, যেহেতু আসলে আমাদের ডাটা সেটটা মানে খুবই ইজি ছিল, মাত্র 4টা ফিচার, তাই আমাদের এক্সিবুস্ট বা র্যান্ডম ফরেস্ট থেকে সাপোর্ট ভেক্টরই ভালো করতেছিল। বাট যখন আমাদের ডেটা বাড়া শুরু করে তখন কিন্তু আসলে মেশিন লার্নিংটা একদম ফ্ল্যাট হয়ে যায়, ওর পক্ষে আর ভালো করা পসিবল হয় না ওই লেভেলে, যেটা আসলে আমাদের লার্জ নিউরাল নেটওয়ার্ক বা স্মল নিউরাল নেটওয়ার্কগুলো এখানে এক্সেল করে। তো এটা একটা রিয়েল মানে সিমুলেশন থেকে এই চার্টটা বানানো। সো এটা হয়ে গেছে আপনাদের গতকালকে যে আমরা কোডটা করছিলাম এক্সি বুস্ট আর হচ্ছে র্যান্ডম ফরেস্ট, ওইটা থেকেও আই গেস আপনারা বুঝতেই পারছেন যে আমাদের যেটা মাত্র 4টা ফিচার ছিল, তো তখন আসলে আমাদের অ্যাডভান্স যে মডেলগুলো র্যান্ডম ফরেস্ট এক্সি বুস্ট তারা ভালো করতে পারতেছিল না। বাট যখনই আমি তারা দেখবেন যে আপনারা আরো বড় কোনো ডেটা সেট নিয়ে কাজ করবেন, সাপোর্ট ভেক্টর মেশিন এখানে একদম খুব বাজেভাবে ফল করবে। তো এখন আমরা যেমন সাপোর্ট ভেক্টর মেশিন, এক্সিবুস্ট, তারপরে হচ্ছে র্যান্ডম ফরেস্ট এই ধরনের কাজগুলো করার জন্য সাইকিট লার্ন ইউজ করছিলাম। তো আমাদের এই ডিপ লার্নিং ক্লাস করার জন্য আমরা যে ফ্রেমওয়ার্কটা আজকে ক্লাসে ইউজ করবো, দ্যাট ইজ টেনসর ফ্লো। এটা একটা গুগলের লাইব্রেরি, বেসিক্যালি আমাদের সকল ধরনের ডিপ নিউরাল নেটওয়ার্কে কাজগুলো করার জন্য ও আমাদেরকে ইনবিল্ট সব ধরনের ফাংশন তারপর ফ্রেমওয়ার্ক ও আমাদেরকে প্রোভাইড করে। তো এটা আমাদের নর্মালি ইনস্টলড অবস্থা থাকে না, এটা আমাদেরকে পাইথনের যে নর্মাল প্রসেস পিপ ইনস্টল টেনসর ফ্লো ওইভাবে টেনসর মানে ইনস্টল করে নিতে হয়। এটা দুইটা ভার্সন অ্যাভেলেবেল থাকে, একটা হচ্ছে এটা সিপিইউ ভার্সন, একটা হচ্ছে জিপিইউ ভার্সন। তো মানে এটা নিয়ে আমি মানে পরে কথা বলতেছি। জাস্ট নর্মালি আপনারা যদি সিপিইউ ভার্সনটা ইনস্টল করতে চান সেটা খুবই ইজি, পিপি ইনস্টল টেনসর ফ্লো।
কিন্তু আপনাদেরকে জিপিইউ ভার্সনটাকে ইনস্টল করতে হয়, তাহলে আপনাদেরকে একটু একটু কষ্ট করতে হবে। আপনাদেরকে আগে কুডা সিএনএন মানে কুডা টুল কিটটা আগে ডাউনলোড করতে হবে। ওইটা আমি বলে দিব, একটা লিঙ্ক একটা ভিডিও আমি দিয়ে দিব না, যদি আপনারা কেউ চান। বা আপনারা যদি ক্যাগেল বা কোল্যাবে ইউজ করেন তখন আপনাদের এটা দরকার পড়বে না, কারণ কোল্যাব অলরেডি টেনসরফ্লো জিপিইউটাই ইনস্টল করে। আচ্ছা, এখন এটা কেন দরকার এটা আমি আপনাদেরকে পরে বলবো না, যে আসলে এই জিনিসগুলো কেন আমাদের ফার্দার লাগে। আচ্ছা, তো আমরা এবার একটা আজকে নর্মালি মানে প্রোগ্রামিং এর যেমন হ্যালো ওয়ার্ল্ড শিখবো, তো আমরা আজকে এরকম নিউরাল নেটওয়ার্কের হ্যালো ওয়ার্ল্ড শিখবো। আমি চেষ্টা করব খুব বেশি ম্যাথমেটিক্যাল ডিটেলসে না গিয়ে আপনাদেরকে এটাকে একটা এক্সাম্পলের থ্রুতে জিনিসটা বোঝানোর, যেন আপনারা অ্যাটলিস্ট ফলো আপ করতে পারেন। আচ্ছা, তো যেটা বললাম, নামটাই যেহেতু নিউরাল নেটওয়ার্ক, মানে নেটওয়ার্কটা তার মানে আপনারা বুঝতেই পারতেছে এখানে সিরিজ অফ, মানে নেটওয়ার্ক মানে কি, অনেকগুলো জিনিস একসাথে যখন কানেক্টেড থাকে, তার মানে আপনারা বুঝতেই পারতেছেন যে এখানে সিরিজ অফ মানে কোনো কিছু একদম সিকোয়েন্সিয়ালি বা লেয়ার বাই লেয়ার কানেক্টেড থাকবে, মানে একটা নেটওয়ার্কের ফর্মে থাকবে। আর নিউরাল মানে বেসিক্যালি এটা আমাদের বায়োলজিক্যাল যে নিউরনগুলো সেখান থেকে এটা ইন্সপায়ার্ড হয়ে এটা বানানো। তো আমাদের বায়োলজিক্যাল যে নিউরনগুলো, তার মানে আমাদের ব্রেন কোষের সব থেকে স্মলেস্ট ইউনিট। তো ওরা যেভাবে কোনো কিছুকে মনে রাখে, তো ওই যে সিচুয়েশনটা, ওই সিচুয়েশনটার মনে করি বেসিক্যালি আমাদের নিউরাল নেটওয়ার্কটাকে ফর্ম করা। সেটা কিরকম, যে আমাদের ইনপুট যে আমাদের এই একটা নিউরাল নেটওয়ার্কে একদম বেসিক একটা স্ট্রাকচার হচ্ছে, আমাদের একটা ইনপুট লেয়ার থাকবে, তার আন্ডারে আমাদের বেশ কিছু হিডেন লেয়ার থাকবে, এন্ড ফাইনালি আমাদের আউটপুট লেয়ার থাকবে। যে আউটপুট লেয়ারটা থেকে বেসিক্যালি আমরা প্রেডিকশনটা পাবো, যে আমি ইনপুটে যে জিনিসটা দিছি সেই জিনিসটা আসলে কি, এটা কি ক্লাস এ নাকি ক্লাস বি নাকি ক্লাস সি, নাকি এটা মানে যদি একটা টেক্সট হয় তাহলে পরের টেক্সটটা কি হবে। মানে আউটপুট লেয়ারটা দিয়ে বেসিক্যালি আমি আমার ইনপুটের রেসপেক্টে একটা আউটপুট পাবো। আর হিডেন লেয়ার হচ্ছে আমাদের এই এই যে একটু খেয়াল করে দেখেন, এই আমাদের নিউরনের মতো একটা নিউরন থেকে আমার আউটপুট পেতে হলে তার মাঝে অনেকগুলো কানেকশন থাকে, মানে অনেকগুলো লেয়ার আমি এইভাবে সিকোয়েন্সিয়ালি ইন্টার কানেক্টেড অবস্থায় রাখি। তো আমাদের হিডেন লেয়ার দিয়ে বেসিক্যালি সেটাই বোঝায় যে আসলে আমার এই ইনপুট লেয়ার থেকে আমার আউটপুট লেয়ার যেতে হলে এই প্রত্যেকটা ভ্যালুকে এই প্রত্যেকটা মানে নেটওয়ার্ক দিয়ে পাস হয়ে আসতে হবে, অ্যান্ড দেন সেই ভ্যালুগুলোর উপর বেস করে আমি কোনো একটা প্রেডিকশন বেসিক্যালি দিব। তো এগুলোকে বেসিক্যালি বলা হয় হিডেন লেয়ার। তো মজার ব্যাপার হচ্ছে, মানে এই হিডেন লেয়ারের এই এই যে মানে আমাদের ব্রেনের নিউরনের মতো এই যে এক একটা গোল আমরা দেখতে পাইতেছি, সেই এক একটা গোল মানে এই যে নেটওয়ার্কটার যে প্যারামিটার বা এই নেটওয়ার্কটার যে নিউরন গুলা, এগুলোকেই বেসিক্যালি বলা হয় আমাদের নিউরন, মানে যেটা আমরা মানে ডিজাইন করব। তো এই নিউরনের কিছু ভ্যালু থাকে, আবার ওকে আমি যে পাথ দিয়ে ওর কাছে পৌঁছাচ্ছি এই পাথগুলোর কিছু ওয়েটেজ থাকে। তো ডিপ লার্নিং করে কি, এই যে নিউরনের ভ্যালুগুলা এবং এই পাথের ভ্যালুগুলা এগুলো প্রথমে র্যান্ডমলি ইনিশিয়ালাইজ করলেও পরবর্তীতে আমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্ট বা ব্যাক প্রপাগেশন দিয়ে অপটিমাইজ হয়ে এই নিউরনের ভ্যালুগুলা এবং এই ওয়েটের ভ্যালুগুলাই ও মানে অপটিমাইজ করে, মানে অ্যাডাপ্ট করে একদম র্যান্ডমলি। এটা আমি কখনোই ওকে বলে দিই না যে এই নিউরন থেকে এই নিউরন যাওয়ার সময় আমার ওয়েটের ভ্যালু হবে এত এবং নিউরনের ভ্যালু হবে এত। তো এই যে আমাদের কোনো কন্ট্রোল থাকে না যে এই ওয়েটের ভ্যালুগুলো কত হবে এবং নিউরনের ফাইনাল ভ্যালুটা কত হবে, এই জন্যই বেসিক্যালি এটাকে বলা হয় ডিপ লার্নিং। তো আপনাদের মনে একটা ডাউট তো আসছে যে স্যার আসলে লেয়ার থেকে আউটপুট লেয়ারে যাচ্ছে, এটা আসলে কিভাবে কি হচ্ছে। তো আমি জাস্ট আপনাদেরকে সিম্পলি এখন একটা নিউরন আপনাদেরকে ভেঙে দেখাই। যেমন এটা হচ্ছে বেসিক্যালি আমাদের একটা সিঙ্গেল ইনপুট নিউরাল নেটওয়ার্ক, মানে যেটাকে আমরা পারসেপট্রনও বলি। পারসেপট্রন হচ্ছে একটা সিঙ্গেল নিউরন দিয়ে যদি আমরা কোনো কিছুকে ক্লাসিফাই করার চেষ্টা করি। সিম্পলি দেখেন কি হয়, যে আমাদের এক্স ধরেন একটা ভ্যালু আছে যেটা আমাদের ইনপুট কোনো একটা ফিচার, মানে ইনপুটে আমি কোনো একটা ভ্যালু দিচ্ছি, ইট কুড বি ইমেজ, ইট কুড বি সাম নাম্বারস, ইট কুড বি সাম টেক্সট, যেটাকে আমি নাম্বারে কনভার্ট করে নিছি। তো যেটা বললাম, যে এই যে আমার নিউরনটা যেটা আছে, এই নিউরনের বেসিক্যালি ব্যাপার হচ্ছে যে এই নিউরনে যদি ওকে আসতে হয় ওকে একটা পাথ দিয়ে আসতে হবে, সেই পাথের একটা ওয়েটেজ থাকবে। এই এই এক্সাম্পলে এই পাথের ওয়েটেজটাকে আমি বলতেছি হচ্ছে ডাব্লিউ। আর এটা হচ্ছে আমার একটা র্যান্ডম একটা কনস্ট্যান্ট ভ্যালু, এই ভ্যালুটাও আসলে এইখানে যে আমি ওয়ান বলতেছি এই ওয়ানের ভ্যালুটাও বেসিক্যালি হচ্ছে আমাদের অপটিমাইজ করা লাগবে, বাট ইনিশিয়ালি আমি ওয়ান দিয়ে ধরেন বলে দিছি। তো আমাদের ধরেন এরকম একটা সিঙ্গেল ইনপুট আছে যার মানে সিঙ্গেল একটা নিউরন আছে যার ইনপুট হচ্ছে এক্স, আউটপুট হচ্ছে ওয়াই, অ্যান্ড এই দুইটা পাথের ওয়েটেজ হচ্ছে ডাব্লিউ এন্ড বি। তো এই একটা সিঙ্গেল যে একটা লিনিয়ার নিউরন, এই ইকুয়েশনটাকে আসলে দেখতে কিরকম হয়, এই ইকুয়েশনটা সিম্পলি দেখতে আসলে হয় এরকম, যে ওয়াই ইজ ইকুয়াল টু ডাব্লিউ এক্স প্লাস বি। ডাব্লিউ এক্স কেন, ডাব্লিউ হচ্ছে আমার এই এই এক এই নিউরন থেকে এই নিউরনে আসতে আমাকে কিরকম ওয়েটেজ এখানে দেওয়া আছে,
তার সাথে আমি এই নিউরনের ভ্যালুটাকে মাল্টিপ্লাই করি ডাব্লিউ এক্স। আর এইখানে দেখেন খেয়াল করে, এই ওয়ান থেকে আমার এখানে আসতে হলে আমার ওয়েটেজটা হচ্ছে বি, আর এই নিউরনের ভ্যালু হচ্ছে ওয়ান, এই জন্য জাস্ট সিম্পলি বি। তো ওয়াই ইজ ইকুয়াল টু ডাব্লিউ এক্স প্লাস বি। এই ভ্যালুটা আমি পাবো বেসিক্যালি হচ্ছে এই নিউরনে। তো এই যে নিউরনের ভ্যালুটা আমি পাইলাম ওয়াই ইজ ইকুয়াল টু ডাব্লিউ এক্স প্লাস বি, এই ভ্যালুর উপর বেস করে বেসিক্যালি আমি কোনো একটা প্রেডিকশন করব। আর পার্টিকুলারলি যদি বলেন যে স্যার এই কনস্ট্যান্টটা আমি কেন আনলাম, এই কনস্ট্যান্টটাকে বেসিক্যালি বলা হয় বায়াস। মানে বায়াস বলতে বেসিক্যালি বোঝানো হয়, ধরেন আমি চাচ্ছি আমার কোনো একটা নিউরনে আমি স্পেশাল কোনো একটা ওয়েট দিতে, তো তখন বেসিক্যালি আমার এই বায়াস ভ্যালুগুলো ইউজ করা হয়। তো এটাকে যেমন একটা সিঙ্গেল ইনপুট নিউরাল নেটওয়ার্ক আপনাদেরকে আমি দেখাইলাম, চলেন এবার আমি একটা মাল্টি ইনপুট নিউরাল নেটওয়ার্ক আপনাদেরকে দেখাই। তো এই যে যেমন ধরেন এই যে আমার একটা মানে একটা সিঙ্গেল নিউরাল নেটওয়ার্ক, সিঙ্গেল নিউরাল নেটওয়ার্ক, মানে একটা একটা সিঙ্গেল নিউরন এখানে আছে, বাট এখানে অনেকগুলো ইনপুট আছে। একটা হচ্ছে এক্স নট, একটা হচ্ছে এক্স ওয়ান, একটা হচ্ছে এক্স টু। তো এবং এদের সবগুলোর ওয়েটেজও আমাদের দেওয়া আছে, ডাব্লিউ নট, ডাব্লিউ ওয়ান, ডাব্লিউ টু। তো এখন আপনারাই বলেন যে আমরা এটা ফাইনাল ওয়াইটাকে কিভাবে ক্যালকুলেট করব। সিম্পলি ডাব্লিউ নট ইন্টু এক্স নট, ডাব্লিউ ওয়ান ইন্টু এক্স ওয়ান, ডাব্লিউ টু ইন্টু এক্স টু, অ্যান্ড ফাইনাল হচ্ছে আমাদের এই বায়াস ভ্যালুটা আমরা বের করে দিব। এইভাবেই বেসিক্যালি হচ্ছে আমাদের এই ওয়াই এর ভ্যালুটা আমরা পাবো, মানে ওয়াই মানে হচ্ছে এই নিউরনের ভ্যালুটা পাবো। অ্যান্ড এই নিউরনের যে ভ্যালুটা পাবো সেটাকে আমরা থ্রেশোল্ডিং করে বা কোনো একটা ফার্দার কোনো একটা মানে ফার্দার কোনো একটা ফাংশনের মধ্যে পাঠায় আমরা প্রেডিকশনের দিকে চলে যাব। তো এইভাবেই বেসিক্যালি হচ্ছে আমার এই যে আপনাদেরকে আমি নেটওয়ার্কটা দেখাইছি হিডেন লেয়ার, এই হিডেন লেয়ারের প্রত্যেকটা ভ্যালু ক্যালকুলেট করা হয়। তো আপনারা কি এখন ক্লিয়ার যে আমাদের এই যে একটা নিউরাল নেটওয়ার্ক আমরা ডিজাইন করব, সেখানে এই প্রত্যেকটা নিউরনে যে একটা ভ্যালু আসে, যেমন দেখেন এই যে ফার্স্ট নিউরনটা, এই নিউরনে এখান থেকে একটা ভ্যালু আসতেছে, এখান থেকে একটা ভ্যালু আসতেছে, এখান থেকে একটা ভ্যালু আসতেছে, এবং এদের প্রত্যেকের পাথ কিন্তু আলাদা। যেমন মানে এইটা হচ্ছে প্রথম নিউরনের পাথ, এটা সেকেন্ড নিউরনের পাথ, এটা থার্ড নিউরনের পাথ, এন্ড এই প্রত্যেকটা পাথের কিন্তু আলাদা আলাদা ওয়েটেজ বা ভ্যালু থাকবে। এই ভ্যালুটাই বেসিক্যালি হচ্ছে আমাদের নেটওয়ার্ক অপটিমাইজ করে, যেন আমি সব থেকে বেটার প্রেডিকশনটা পেতে পারি। অ্যান্ড দেন এরকম আমি শুধুমাত্র একটা না অসংখ্য নিউরন রাখি যারা প্রত্যেকে প্রত্যেকের সাথে কানেক্টেড। অ্যান্ড এত কিছু ক্যালকুলেশন করার পরেই বেসিক্যালি আমি আউটপুট লেয়ারে আসি, যেখান থেকে আমি ফাইনাল প্রেডিকশনটা করি। অ্যান্ড এর মাঝখানে কি হবে, প্রত্যেকটা নিউরনের ভ্যালু কি হবে, ওয়েটেজ কি হবে, এইটা আমাদের হাতে থাকে না। এটা যখন আমার একটা নেটওয়ার্ককে ডিজাইন করার পরে ওকে আমি ট্রেন করি, অপটিমাইজ করি, সেই ভ্যালুগুলো অটোমেটিক্যালি অপটিমাইজ হয়। তো আপনারা কি বুঝতে পারছেন যে আমাদের এই যে একটা নেটওয়ার্ক, যেখানে একটা ইনপুট লেয়ার, হিডেন লেয়ার, হিডেন লেয়ার টু, তো এদের নিউরন গুলা কিভাবে অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যালি ফাংশন করে, এটা কি আপনারা বুঝতে পারছেন? কারো কোনো ডাউট থাকলে, হ্যাঁ বলেন। কারো যদি কোনো ডাউট থাকে কাইন্ডলি একটু আমাকে বলেন যে এই এই ছোট জিনিসটা আপনারা বুঝতে পারছেন কিনা, নাহলে আসলে সামনে আগানোটা আসলে ডিফিকাল্ট। মানে আপনারা যদি এই জায়গাটাতে ক্লিয়ার থাকেন তাহলে আমার জন্য সামনে আগানো অনেক ইজি। জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, তো এখন যেটা হয় যে আমাদের যেটা আমি বললাম যে ধরেন আমাদের আহ, মানে মাল্টি, এরপর হচ্ছে আমাদের যখন আমরা যে সিঙ্গেল নিউরন আউটপুট যখন আপনারা পড়ে ফেলছেন, এখন আমার যখন মাল্টিপল পারসেপ্ট্রন বা মাল্টি নিউরন আউটপুট গুলো দেখতে আসলে কিরকম হয়। তো যেমন ধরেন এমনও তো হতে পারে যে বেসিক্যালি হচ্ছে আমাদের আহ, দুইটা ক্লাস আছে। মানে আমাদের তো এখানে আমি আপনাদেরকে বারবারই দেখাচ্ছি বেসিক্যালি আমাদের একটা নিউরন, তো ধরেন আমাদের দুইটা ক্লাস আছে। আমাদের ক্লাস জিরো একটা, ক্লাস ওয়ান একটা। তো ওই ক্ষেত্রে বেসিক্যালি আমাদের কাজটা কিভাবে হবে, তো সিম্পলি যেটা হয় ধরেন আমরা দুইটা নিউরন দিয়ে দিই। অ্যান্ড দুইটা নিউরন দেওয়ার কারণে যেটা হয়, প্রত্যেকটা নিউরন থেকে এই যে লাস্টের যে মানে আমাদের আউটপুট লেয়ারটা, সেটার ওয়েটেজ গুলো আমি ডিফারেন্ট দিয়ে দিই। অ্যান্ড এই যে আমার লাস্টের নিউরনটা, এর ওয়েটেজ গুলো আমি ডিফারেন্ট দিয়ে দিই। অ্যান্ড ডিফারেন্ট দিয়ে দিই বলতে আর কি কি, আর প্রথমে তো আমি র্যান্ডমলি ইনিশিয়ালাইজ করি। পরবর্তী যেটা হয় যে আমার যে নিউরাল নেটওয়ার্কটা, ও আসলে এটাকে অপটিমাইজ করে যে কোনো একটা ভ্যালু যদি এই পাথ দিয়ে যায় এন্ড তার ভ্যালুগুলো যদি এরকম হয়, তাহলে আমি ওকে আউটপুট প্রেডিকশন দিব ওয়াই নট। আর যদি আমার ইনপুট গুলা এই নিউরন দিয়ে আসে এন্ড দেন আসলে ওর ভ্যালুগুলো এরকম হয়, দেন ওকে আমি ক্লাসিফাই করবো অ্যাজ ওয়াই ওয়ান হিসেবে। তো এইভাবে যেটা হয় যে আমরা আসলে মাল্টিপল নিউরাল নেটওয়ার্ক ডিজাইন করতে পারি, মানে মাল্টিপল নিউরন দিয়ে নেটওয়ার্ক ডিজাইন করতে পারি। অ্যান্ড দেন যেটা হয় তার আউটপুট গুলো আমাদের এই লাস্টে আমি কয়টা লেয়ার দিচ্ছি তার উপর ডিপেন্ড করে। মানে লাস্টে যদি আমি তিনটা এরকম লেয়ার দিই তাহলে আমি তিনটা আউটপুট পাবো, লাস্টে যদি আমি দুইটা লেয়ার দিই তাহলে আমি দুইটা আউটপুট পাবো। তো এরকম হচ্ছে বেসিক্যালি আমাদের এই লাস্ট লেয়ারটার কাজ। মানে লাস্ট লেয়ারে গিয়ে বেসিক্যালি ক্লাসিফিকেশনটা হয়। তো আমাদের কাজ হচ্ছে
এই এই যে ওয়েট গুলা, এই যে দেখেন প্রথম ক্ষেত্রে এই যে মানে ব্লু কালারের যে মানে সার্কেলটা, তো এখানে দেখেন এটা ওয়েট ফাইলটা মানে ওয়েটটা কোথায় দেওয়া আছে, এই যে ব্লু অ্যারো। তো একটা নেটওয়ার্কের কাজ থাকে যে এই অ্যারো গুলো যে ওয়েটটা, এই ওয়েটটাকে এত সুন্দরভাবে অপটিমাইজ করা যেন যে কোনো ইনপুট যখন এখান দিয়ে আসে এই ওয়াই নটের ভ্যালু থেকে সব থেকে বেশি, মানে যদি অ্যাকচুয়ালি এটা ওয়াই নট ক্লাস হয়, আর সেই ভ্যালুগুলো যখন আবার এই এই নিউরনে আসবে ওর ভ্যালুগুলো যেন অনেক কমে যায়। তার মানে আমি বোঝাতে চাচ্ছি, ফর এক্সাম্পল আমার ইনপুটে আছে একটা ক্যাটের ছবি, মানে একটা বিড়ালের ছবি দেওয়া আছে, আর আমার ডাটা সেটের মধ্যে বিড়াল এবং মানে ক্যাট অ্যান্ড ডগ দুইটা ক্লাসই দেওয়া আছে। তো যেহেতু আমার ডাটা সেটে ক্লাস দুইটা, আমার নিউরাল নেটওয়ার্কে ক্লাসও আমার লাস্ট লেয়ারও দিতে হবে দুইটা। তার মানে আমার নিউরাল নেটওয়ার্ক প্রত্যেকটা ইমেজের জন্য আমাকে দুইটা প্রেডিকশন দিবে। ও আমাকে বলবে যে এটা আসলে ক্যাট কত পার্সেন্ট আর ডগ কত পার্সেন্ট। তো এখন আমার কাজ হচ্ছে এই যে নেটওয়ার্কের যে ওয়েট গুলা, এগুলোকে এত সুন্দরভাবে অপটিমাইজ করা, যদি আমি একটা ক্যাটের ছবি দেই, যেন এই ব্লু সার্কেলটা এটার ভ্যালু হচ্ছে 0.9, আর এই মানে রেড যে সার্কেলটা এটা ভ্যালু হচ্ছে 0.1। তার মানে আমার নেটওয়ার্কটা যেন এই ক্যাটের ছবি দেখে বলতে পারে যে এটা বিড়ালের মতো দেখতে 90% আর ডগের মতো দেখতে 10%। তখন জাস্ট সিম্পলি আমি এখানে ম্যাক্স একটা থ্রেশোল্ডিং করে বলতে পারবো যে এই বিড়ালের ছবিটাকে আমার নিউরাল নেটওয়ার্ক একটা বিড়ালের ছবি হিসাবে বেসিক্যালি আইডেন্টিফাই করছে। তো আমার কাজ হচ্ছে বেসিক্যালি ডিজাইন করা যে এই ডেন্স লেয়ারটা, মানে আমার এই আউটপুট লেয়ারের আগে মাঝে কয়টা হিডেন লেয়ার থাকবে এইটা মানে অপটিমালি ডিজাইন করা, যে কয়টা হিডেন লেয়ার আমি দিব, এই কয়টা হিডেন লেয়ারের সাথে সাথে আমি কয়টা নিউরন দিব, এইটাও বেসিক্যালি আমার কাজ। যে এইটা আমার হাতে থাকে যে আমি কি 10টা নিউরন দিব নাকি 20টা নিউরন দিব নাকি 100টা নিউরন দিব, এটা আমার হাতে হাতে থাকে। আর তার সাথে সাথে আমি কয়টা লেয়ার দিব এইটাও আমার হাতে থাকে, যে আমি কি 2টা লেয়ার দিব নাকি 5টা লেয়ার দিব। আর দেন বেসিক্যালি হচ্ছে আমার নেটওয়ার্কটা অপটিমাইজ হয়ে এই W0, W1, W2, B এই ভ্যালুগুলো বের করে। দেন বেসিক্যালি ও আমাকে প্রত্যেকটা ইমেজের জন্য বা প্রত্যেকটা ডেটার জন্য যতগুলো ক্লাস থাকে প্রত্যেকটা ক্লাসের জন্য আমাকে একটা প্রবাবিলিটি ফাংশন প্রেডিকশন দেয়, যেখান থেকে আমরা ম্যাক্স প্রবাবিলিটি নিয়ে বলে দিই যে এটা আসলে কোন ক্লাসে বিলং করে। আপনারা কি এই পর্যন্ত বুঝতে পারছেন সবাই যে মাল্টিপল পারসেপট্রনস কিভাবে কাজ করে? এই পর্যন্ত কি কার কোনো ডাউট আছে? না স্যার। না স্যার। আচ্ছা, তো এখন যেটা হয় যে আপনারা যদি দেখেন যে আমরা একটা কথা নিউরাল নেটওয়ার্কের ক্ষেত্রে খুব কম একটা মানে একটা খুব কমনলি একটা কথা বলে থাকি, দ্যাট ইজ অ্যাক্টিভেশন ফাংশন। তো অ্যাক্টিভেশন ফাংশনটা বলার উদ্দেশ্য হচ্ছে কি, যে আমাদের এই যে ভ্যালুগুলা মানে আমাদের এই প্রত্যেকটা নিউরনের যে ভ্যালুগুলো আপনারা দেখতেই পারতেছেন এগুলো সব হচ্ছে লিনিয়ার ভ্যালু, তাই না? মানে যে ওয়াই ইজ ইকুয়ালস টু mx প্লাস সি থেকে শুরু করে এভরিথিং, দিজ আর সব লিনিয়ার ভ্যালুস। তো আমাদের যে অ্যাকচুয়ালি যে ডেটাগুলা, সেই ডেটাগুলো তো আসলে এত ইজি থাকে না যে একটা লিনিয়ার রিলেশনশিপ দিয়ে আমি ওকে আলাদা করতে পারবো। তো আমাদের রিয়েল লাইফ ডেটাগুলোর মধ্যে তো অনেক নন লিনিয়ারিটি থাকে। তো আমাদের এই নিউরাল নেটওয়ার্কের মধ্যে নন লিনিয়ারিটি আনার জন্য বেসিক্যালি আমরা কি করি, আমাদের নিউরাল নেটওয়ার্কে যে আউটপুটটা থাকে সেই আউটপুটকে আমরা একটা অ্যাক্টিভেশন ফাংশন দিয়ে পাস করি। এই অ্যাক্টিভেশন ফাংশনটাই আমার লেয়ারের আউটপুটগুলোর মধ্যে ইন্ট্রোডিউস করে মানে নন লিনিয়ারিটি। আর আমরা যদি অ্যাক্টিভেশন না দিতাম তাহলে মডেলে আউটপুটগুলো থাকতো পুরোপুরি লিনিয়ার। বাট আপনারা এই একটা এক্সাম্পল দেখেন, এই যে আমার ধরেন এরকম একটা ডেটা স্পেস দেওয়া আছে, যা আমার কাজ হচ্ছে বেসিক্যালি এই যে মাঝখান দিয়ে একটা ভাগ করা, যার যার কারণে আসলে ধরেন এই যে ব্লু লাইনটা তার উপরে হচ্ছে ক্লাস এ আর তার নিচে হচ্ছে ক্লাস বি। এখন আপনারা বলেন আমি কি একটা সিঙ্গেল লিনিয়ার লাইন দিয়ে কি আসলে এটা প্রেডিক্ট করতে পারতাম? বা আমার নিউরাল নেটওয়ার্কে যদি আমি এমন বলতাম যে তুমি আমাকে অলওয়েজ লিনিয়ার আউটপুট দাও, তাহলে ও কি এরকম একটা মানে স্ট্রেট লাইন যদি আমাকে প্রেডিক্ট করে দিয়ে দেয়, সেখান থেকে কি আমার পক্ষে কখনো প্রেডিক্ট করা পসিবল ছিল যে আসলে কোনগুলা ক্লাস এ কোনগুলা ক্লাস বি? আমাকে এই ধরনের ডেটার জন্য তো অবশ্যই একটা নন লিনিয়ার মানে রিলেশনশিপ ফাইন্ড আউট করতে হবে। তো এই ধরনের কাজের জন্য বেসিক্যালি আমাদের কি হয়, আমাদের যখন আমরা একটা লিনিয়ার মানে একটা নিউরাল নেটওয়ার্ক ডিজাইন করি, সেখানে প্রত্যেকটা নিউরনের আউটপুটকে আমরা আবার একটা অ্যাক্টিভেশন ফাংশন দিয়ে আসলে পাস করি। যেটা আসলে একটা মানে এখন একটা স্ট্যান্ডার্ড মানে রুলস বেসিক্যালি, যে আমাদের যখনই আমরা একটা নেটওয়ার্ক ডিজাইন করবো তাকে অবশ্যই একটা না একটা অ্যাক্টিভেশন ফাংশন দিয়ে পাস করতে হবে। অ্যান্ড দেন মানে বেসিক্যালি যে যে W0 X0 তার আগে একটা অ্যাক্টিভেশন ফাংশন, W1 X1 তার আগে একটা অ্যাক্টিভেশন ফাংশন, W2 X2 তার আগে একটা অ্যাক্টিভেশন ফাংশন। দেন এই সবগুলোকে যোগ করে বেসিক্যালি আমি ওয়াই এর মধ্যে ইনপুট দিব। তো বেসিক্যালি এইভাবে যেটা হয় যে আমরা আমাদের নেটওয়ার্কের মধ্যে নন লিনিয়ারিটি আসলে ইন্ট্রোডিউস করি।
যেটাকে যে এই নন লিনিয়ারিটিকে বেসিক্যালি এরকম একটা ফাংশন দিয়ে দেখানো হয়, যেমন এইটাকে বলা হচ্ছে রেকটিফাইড লিনিয়ার ইউনিট, যেটাকে বলা হয় রেলু সংক্ষেপে। এটা একটা অ্যাক্টিভেশন ফাংশন। ও আসলে যেটা করে, ওর 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 ম্যাথমেটিক্যাল অপারেশনটা হচ্ছে এই যে আমার ডাব্লিউ এক্স প্লাস বি, এই ভ্যালুটা অ্যান্ড জিরোর মধ্যে যে বড়, ও সেই ভ্যালুটাকে বেসিক্যালি ওয়াইতে রিটার্ন করে দিবে। তো এইভাবে বেসিক্যালি হচ্ছে আমার অনেক ধরনের অ্যাক্টিভেশন ফাংশন আছে। আমি জাস্ট সিম্পলি আপনাদেরকে রেলু নিয়ে বললাম, আরো অনেক ধরনের আহ, মানে নেটওয়ার্ক বেসিক্যালি থাকে। তো আপনারা যদি বুঝতেই পারছেন এখন আসলে হিডেন লেয়ার গুলোর কাজ কি এবং অ্যাক্টিভেশন লেয়ারের কাজ কি। তো এইটা বেসিক্যালি হচ্ছে একদম একটা হাই লেভেলের ওভারভিউ, যে একটা নিউরাল নেটওয়ার্ক আসলে দেখতে বেসিক্যালি কিরকম হয়। তো যেটা বললাম, আমাদের ইনপুটে কিছু লেয়ার থাকবে যেখানে আমরা আমাদের ডেটাগুলোকে ইনপুট দিব, and তার সাথে সাথে আমরা কিছু বায়াসও ইনপুট দিব। এই বায়াসিং ইনপুটটা আমাদের হাতে থাকে, দেন সেগুলোকে আমরা ফুললি কানেক্টেড লেয়ার দিয়ে পাঠাবো। ফুললি কানেক্টেড কেন? এই যে একটু খেয়াল করে দেখেন, এখানে এক্স নট, এই লেয়ার, এই লেয়ার, এই লেয়ার, এই লেয়ার সবার সাথে কানেক্টেড। আবার এক্স ওয়ান, এই লেয়ার, এই লেয়ার, এই লেয়ার সবার সাথে কানেক্টেড। তার মানে এরা ফুললি কানেক্টেড। তার মানে এমন হবে না যে এই নিউরনটা এর সাথে কানেক্টেড বাট ওর সাথে না, এরকম কোনো স্কোপ নাই। সো এই জন্যই বেসিক্যালি এটাকে বলা হয় যে ফুললি কানেক্টেড নেটওয়ার্ক। অ্যান্ড দেখেন খেয়াল করে, যখনই আমরা ভ্যালুগুলো এখান থেকে পাস করবে, তার মাথায় এখানে একটা মানে এই যে এই সাইনটা দেওয়া আছে, এই সাইনটাকে বেসিক্যালি বলা হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন, যেটা আমি আপনাদেরকে একটু আগে বলে আসছি। এই সাইন দেখা মানে মনে করবেন যে এটা একটা অ্যাক্টিভেশন ফাংশন। তার মানে এখানে যে ক্যালকুলেশন গুলো হয়, সেই ক্যালকুলেশনটাকে ফার্দার আমি একটা অ্যাক্টিভেশন ফাংশন দিয়ে পাস করে সেকেন্ড লেয়ারে পাস করি। এরকম হয়ে যখন প্রত্যেকটা লেয়ার পাস হয়ে যখন আমি ফাইনাল আমার প্রেডিকশন লেয়ারে আসি, সেগুলোকে সিম্পলি আমি যোগ করে বলে দিই যে এটা আসলে আমার কোন ক্লাসের মধ্যে যাবে। তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের একটা মানে নিউরাল নেটওয়ার্ক বা একটা সিম্পল আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক একটা এক্সাম্পল, যেখান থেকে আমি বুঝতে পারি যে আমাকে যদি ইনপুটে কিছু দিয়ে দেওয়া হয়, আমি আউটপুটে কিভাবে আসবো, বা না আউটপুট ক্লাসটা আমি কিভাবে প্রেডিক্ট করব। তো এইভাবে বেসিক্যালি হচ্ছে আমাদের একটা নেটওয়ার্ক আমাদের ডিজাইন করা লাগে বা আমরা ডিজাইন করি। তো আপনারা কি বুঝতে পারছেন এই পর্যন্ত? মানে কারো কোনো কি ডাউট আছে যে এই মানে নেটওয়ার্ক ডিজাইন পর্যন্ত কি কারো কোনো ডাউট আছে? জি না স্যার। সবাইকে আমরা বুঝতে পারছি? জি স্যার, এতটুকু বুঝতে জি পারছি। স্যার। আচ্ছা। তো এখন মানে অনেস্টলি বলতে গেলে যে আরেকটা ব্যাপার হচ্ছে যে এই জিনিসগুলোর ব্যাক এন্ডের ম্যাথমেটিক্স অনেক ইন্টারেস্টিং অনেস্টলি বলতে গেলে, যে কিভাবে আসলে আমার এই ইনপুট গুলার কেন আমি আসলে অ্যাক্টিভেশন ফাংশন অ্যাড করছি, কেন আসলে এইভাবে আমরা এই জিনিসগুলো ক্যালকুলেট করি। এটা আসলে ইন্টারেস্টিং, ম্যাথমেটিক্স আকারে দেখাতে পারলে অনেক ভালো। বাট অনেস্টলি বলতে গেলে আপনারা নিজেরাও বুঝতে পারতেছেন যে আসলে তখন এই জিনিসটা পুরোটাই একদম একটা ম্যাথমেটিক্সের কোর্সের মতো হয়ে যায়, যেটা আসলে আমাদের এই কোর্সের টার্গেট না। আমাদের এই কোর্সের টার্গেট হচ্ছে বেসিক্যালি আপনাদেরকে পাইথনের থ্রুতে আপনারা কিভাবে এই ধরনের জিনিসগুলো শিখতে পারেন সেই অনুযায়ী আপনাদেরকে একটু ইকুইপ করে দেওয়া। তো এই জন্য আমি চাইলেও আপনাদেরকে আসলে খুব ডিটেইলসে ম্যাথগুলো দেখাইতে পারতেছি না। সো কেউ হয়তো বা এতে একটু ফ্রাস্ট্রেটেড হবেন, তার কাছে সরি। আবার যদি এই হাই লেভেলে দেখার কারণে কেউ অ্যাটলিস্ট মানে একটু বেশি মানুষজন এআই তে ইন্টারেস্টেড হয়, বেসিক্যালি সেটাই আমাদের এই কোর্সটার টার্গেট। তো আমি এবার সিম্পলি আজকে কোডে চলে যাব। তো আজকের কোডটা মানে খুবই খুবই ছোট কম্পেয়ার টু আদার্স কোড। মানে এখানে যেটা হবে যে আমরা আজকে সিম্পল, আমি আবারও বলতেছি, আমরা আজকে প্রোগ্রামিং এর হ্যালো ওয়ার্ল্ড যেভাবে লিখি, আমরা ঠিক একইভাবে আজকে আমরা মেশিন লার্নিং এর হ্যালো ওয়ার্ল্ড এই জিনিসটা আসলে আমরা লিখবো। একদম সত্যি কথা বলতে গেলে এটা হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম। সো আপনাদেরকে আজকে খুব বেশি ডিটেলসে যাওয়ারও কোনো দরকার নেই। তো আমরা যদি দেখি, নর্মালি যেটা হয় যে এখান দিয়ে যেটা করতেছি, আমরা কয়েকটা জিনিস ইম্পোর্ট করতেছি। একটা হচ্ছে আমাদের যে ওএসটাকে আমরা ইম্পোর্ট করে নেই। তো এটা মানে অনেক সময় হয় যে আমাদের জিপিইউটা খুঁজে পায় না, তো তখন আমাদের দরকার পড়ে প্লাস মানে আমাদের ফাইলগুলো যদি আমাদের কাস্টম কোনো ফাইলের ওপর আমরা ক্লাসিফিকেশন চালাতে চাই, তখন আমাদের ওএস এই ফাংশনটা খুব দরকার। তারপরে হচ্ছে বেসিক্যালি আমাদের টেনসর ফ্লো এসটিএফ। এটা মনে হয় আপনাদের জন্য আজকে নতুন, যারা অনেকেই আছেন যে এর আগে কখনো টেনসর ফ্লোতে কাজ করেন নাই। যে এটা হচ্ছে আমাদের গুগলের একটা ডিপ লার্নিং ফ্রেমওয়ার্ক বা একটা ডিপ লার্নিং লাইব্রেরি, যার থ্রুতে আমরা ডিপ লার্নিং এ কাজ করার জন্য যে ধরনের টুলস গুলো দরকার সেগুলো আমরা খুব ইজিলি অ্যাক্সেস করতে পারি। তো এটা হচ্ছে আমাদের টেনসর ফ্লোটা গুগল মেনটেন করে। আর সিমিলার এরকম আরেকটা ফ্রেম মানে লাইব্রেরি আছে, দ্যাট ইজ পাইটর্চ। এটা হচ্ছে ফেসবুক মেনটেন করে। কারেন্ট কনটেক্সটে পাইটর্চ ইজ মোর ফেমাস, বাট এটা একদমই রিসার্চ ফিল্ড বা রিসার্চ ওরিয়েন্টেড যারা, তাদের জন্য আমি রেকমেন্ড করব। বাট আপনি শুরু করতেছেন ইনিশিয়ালি, তার জন্য আসলে টেনসরফ্লো টা উড বি মানে ফেয়ার এনাফ, কোনো সমস্যা নেই।
আচ্ছা, তো এরপর আমি ইম্পোর্ট করছি হচ্ছে কেরাস, মানে ফ্রম টেনসর ফ্লো ইম্পোর্ট কেরাস। আসলে যেটা ছিল আগে, কেরাস কমপ্লিটলি ডিফারেন্ট একটা লাইব্রেরি ছিল যেটা দিয়ে আমরা আসলে ডিপ লার্নিং এর কাজগুলো করতাম। বাট সম্ভবত 2010 বা 12 বা 13 এরকম কোন একটা সালে কেরাস আর টেনসর ফ্লো এরা পরস্পর মার্জ করছে। তো এখন আমরা বেসিক্যালি কেরাস থেকেই সবকিছু ইম্পোর্ট করব, বাট কেরাসটা টেনসর ফ্লো আন্ডারে চলে আসছে। সেই জন্য দেখেন যেমন আমি লেয়ার্স ইম্পোর্ট করব, তো লেয়ার্স ইম্পোর্ট করার জন্য আমাকে কি করতে হবে, ফ্রম টেনসরফ্লো ডট কেরাস ইম্পোর্ট লেয়ার্স, কজ এখন কেরাস টেনসরফ্লোর মধ্যে চলে আসছে। তো এই হচ্ছে আমাদের বেসিক্যালি টেনসরফ্লো, কেরাস এবং লেয়ার গুলোকে আমরা ইম্পোর্ট করলাম। লাস্টলি আমরা আজকে একটা ডেটা সেট ইম্পোর্ট করবো, দ্যাট ইজ এমনেস্ট। এমনেস্ট হচ্ছে আমাদের হাতে লিখে যে ডিজিট গুলো থাকে সেগুলোকে রেকগনাইজ করা। তো আমাদের 0 থেকে 9 পর্যন্ত এরকম যে 10টা ডিজিট আছে তাদের হ্যান্ড রিটেন ইমেজ এই এমনেস্ট ডাটা সেটের মধ্যে লোড করা আছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এমনি ডাটা সেটটা দেখতে কিরকম। মানে এমনি ডাটা সেটটা হচ্ছে বেসিক্যালি দেখতে এই যে এরকম। আমি যদি দেখাই আপনাদেরকে, আমি জানি না, মানে এখানে তো ইমেজ দেখতে পাচ্ছি না। আপনারা কি আমার ছবিটা দেখতে পাইতেছেন? এখানে মিডিয়ামে একটা ইমেজ যে দেখাচ্ছে এখানে, এই জিনিসটাকে সবাই দেখতে পাইতেছেন নাকি ছোট দেখাচ্ছে অনেক? হ্যালো। স্যার দেখা যাচ্ছে স্যার, ঠিক আছে। তো বেসিক্যালি এমনিস্ট হচ্ছে এরকম একটা ডেটা সেট যেখানে আসলে আমার 0 থেকে 9 পর্যন্ত যে ডিজিট গুলা এগুলা হ্যান্ড রিটেন অবস্থায় রেকর্ড করা হয়েছে। টোটাল 60,000 স্যাম্পল আছে আমাদের ট্রেনিং এর জন্য, আর মানে 20,000 স্যাম্পল আছে আমাদের মানে টেস্টিং এর জন্য, মানে 0 থেকে 9 পর্যন্ত। তো আমাদের কাজ হচ্ছে আমাদের এমন একটা নিউরাল নেটওয়ার্ক ডিজাইন করা যাকে যদি আমি এই ইমেজগুলো দিই যেন আমাকে বলে দিবে যে আসলে এটা আসলে কোন ইমেজে বিলং করে। এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের এই ডেটা সেটের কাজ। তো যেটা এই ডেটা সেটটা অনেক বেশি ফেমাস, তো যেটা হয় যে আমাদের কেরাসের ডেটা সেটস এর মধ্যে এই ডাটা সেটটা অলরেডি ইনক্লুড করা আছে। সো আমাদেরকে এটা নতুন করে আসলে আলাদাভাবে ডাউনলোড করে লোড করতে হবে না। সো আমি এই লাইনটা দিয়ে যে ফ্রম টেনসরফ্লো ডট কেরাস ডট ডাটা সেটস, তার মানে অনেক ধরনের ডাটা সেটই বেসিক্যালি আমাদের কেরাস লাইব্রেরি আন্ডারে আছে, তার মধ্যে আমি শুধু এমনিস্টটাকে ইম্পোর্ট করলাম। তো আপনারা তো আগের দিনে ক্লাসে দেখছেনই যে আমাদের একটা মেশিন লার্নিং মডেল ট্রেন করানোর জন্য 4টা জিনিস দরকার। একটা হচ্ছে এক্স ট্রেন, একটা হচ্ছে ওয়াই ট্রেন, একটা হচ্ছে এক্স টেস্ট, একটা হচ্ছে ওয়াই টেস্ট। এক্স ট্রেনটা কি? আমার ট্রেনিং ডেটা, মানে কোন স্যাম্পলের ওপরে আমি আমার নেটওয়ার্কটাকে ট্রেন করব। ওয়াই ট্রেনটা কি? এই ট্রেনিং স্যাম্পলগুলোর লেবেল, মানে এই স্যাম্পলটা কোন ক্লাসে বিলং করে, এই স্যাম্পলটা কোন ক্লাসে বিলং করে, এই স্যাম্পলটা কোন ক্লাসে বিলং করে, এই ইনফরমেশনটা। তার মানে এক্স হচ্ছে বেসিক্যালি আমার ইনপুট, আমাদের ট্রেনিং ডাটার ইনপুট, আর ওয়াই ট্রেনটা হচ্ছে আমার ট্রেনিং ডাটার আউটপুট। সিমিলার ভাবে আমাদের দরকার এক্স টেস্ট এবং ওয়াই টেস্ট। আমি এক্স টেস্ট এই ডাটার উপরে বেসিক্যালি আমাদের মডেলটাকে আমি প্রেডিকশন নিব, প্রেডিকশন নেওয়ার পর মডেল আমাদেরকে যে প্রেডিকশন দিবে তাকে আমি কম্পেয়ার করব আমার ওয়াই টেস্টের সাথে। অ্যান্ড এইটার উপর ভিত্তি করেই বেসিক্যালি আমি হচ্ছে ওর অ্যাকিউরেসি বা লস এই ধরনের জিনিসগুলোকে ক্যালকুলেট করব। সো আপনারা যদি এই এমনিস্ট ডট লোড ডেটা লেখেন তাহলে ও আপনাকে অটোমেটিক্যালি এই 4টা জিনিস রিটার্ন করে দিবে, মানে এটা আসলে ওর মধ্যে ইনবিল্ট লেখা আছে এই এমনিস্ট ডাটার মধ্যে, দ্যাট ইজ এক্স ট্রেন, ওয়াই ট্রেন, এক্স টেস্ট, ওয়াই টেস্ট। সবাই কি এই লাইনটা মানে বুঝতে পারছেন? আপনাদের আগে ক্লাস থেকে কি মনে পড়ে যে আমরা এরকম এক্স ট্রেন, ওয়াই ট্রেন, এক্স টেস্ট, ওয়াই টেস্ট এগুলো আমাদের লাগতো, যেটা আমরা আগে স্প্লিট করে নিতাম, যে ডাটা ফ্রেমটাকে ট্রেন টেস্ট স্প্লিট করে দেন আমরা নিতাম। তো আমাদের কিন্তু আজকে ওই কাজটা করা লাগবে না। আমরা যেটা করব সেটা হচ্ছে ডিরেক্ট আমাদের যে এমনিস্ট আছে সেই এমনিস্ট থেকে যদি আমরা লোড ডাটা করি, ও হচ্ছে সিম্পলি আমাদের এই 4টা জিনিস আমাদের রিটার্ন করে দিবে, যেটাকে আমরা ক্যাচ করতেছি এই মানে এই ভ্যারিয়েবল গুলা দিয়ে। আপনারা কি এই জিনিসটা বুঝতে পারছেন সবাই, যে আমাদের ডাটার লোডিংটা আসলে আমি টেনসরফ্লোতে কিভাবে করি? স্যার ওয়াই ট্রেন আর ওয়াই টেস্ট স্যার মানে টার্গেটটা স্যার, না স্যার, ওয়াই টার্গেট ট্রেন, লেভেল যেটা। এক্স্যাক্টলি হ্যাঁ, ওয়াই ট্রেনটা হচ্ছে আমার ট্রেনিং ট্রেনিং স্যাম্পলের টার্গেট, আর ওয়াই টেস্ট হচ্ছে আমাদের টেস্টিং স্যাম্পলের টার্গেট। বুঝতে পারছেন? স্যার জি। আচ্ছা, তো এইখানে সব থেকে সিম্পল ফর্মে দেখানো
বাট বেসিক্যালি আমাদের তো সব ডেটা সেট তো আর টেনসর ফ্লোতে আসলে থাকে না, তো আমাদের কিন্তু আসলে লোড করে এরকম এক্স ট্রেন ওয়াই ট্রেন এক্স টেস্ট ওয়াই টেস্ট বানায় নিতে হয়। সো আমি আজকে আসলে ওই ধরনের কোনো ধরনের কমপ্লেক্সিটিতে যাচ্ছি না, কজ আমাদের আজকে জাস্ট একটা উদ্দেশ্য হচ্ছে একটা সিম্পল নিউরাল নেটওয়ার্ক আপনাদেরকে চালায় দেখানো। আমি যদি আজকে ডেটা সেটের লোডের কমপ্লেক্সিটিতে চলে যাই, তাহলে আপনারা অনেকেই এখান থেকে যে 22 জন আছেন সেই 22 জন বেসিক্যালি মানে লিভ নিয়ে চলে যাবে। মেশিন লার্নিং এর ব্যাপারগুলো যতটা ইন্টারেস্টিং, তার সাথে সাথে আস্তে আস্তে সেই জিনিসগুলো বোরিংও বটে, মানে যদি আপনি ধৈর্য ধরে স্টেপ বাই স্টেপ না আগান। সো এই জন্য আজকে ক্লাসটা একটু মানে মানে একটু সিম্পলিস্টিক লাগতে পারে, বা জাস্ট আপনারা আজকে দেখেন, আপনারা আজকে একটা মেশিন লার্নিং এ হ্যালো ওয়ার্ল্ড শিখবেন, দ্যাট ইজ। আচ্ছা, তো যেটা হয় যে আপনারা সবাই কি আমাকে কেউ কেউ বলতে পারবেন যে আমাদের যে ইমেজগুলা নর্মালি থাকে, এই ইমেজগুলা কোন ফরম্যাটে বেসিক্যালি আমাদের পিসি লোড করে? এটা নিয়ে কি কারো কোনো ডাউট, কারো কোনো আইডিয়া আছে? মানে কোন ফরম্যাটে বলতে আমি বোঝাচ্ছি, যেমন ফ্লোট, ইন্টিজার, ডাবল, মানে এরকম কোন টাইপের ডেটা দিয়ে আমাদের ইমেজগুলো আমরা চাইলে লোড করতে পারি আমাদের কম্পিউটারে? এটা নিয়ে কি কারো কোনো আইডিয়া আছে? ফ্লোট না কি স্যার? এখানে ফ্লোট ফ্লোট, লেখা আছে। মানে অ্যান্সারটা বলার আমি শুনি নাই। ফ্লোট। আচ্ছা, আর কারো কোনো আইডিয়া? মানে জাস্ট র্যান্ডমলি আইডিয়া বলেন, আমি তো বলি নাই আপনাদেরকে কারেক্ট হইতে হবে। স্যার এটা ফ্লোট বা ডাবল হতে পারে। আচ্ছা, তাহলে ফ্লোট বা ডাবলের পক্ষে ভোট। আর কারো কারো কোনো আইডিয়া? জাস্ট একটু মনে জাস্ট দেখেন যে আপনি এত ইমেজ আপনারা, আমি আমার কাজ করি বা এতই কিছু, সেই ইমেজটা যদি আমি লোড করি বেসিক্যালি তার ভ্যালুগুলো আসলে কেমন থাকতে পারে? আচ্ছা, আমি বলি, যারা দুজন বলছেন তাদের থ্যাংক ইউ যে আপনারা মানে ক্লাসে একটু পার্টিসিপেট করতেছেন। বেসিক্যালি আমাদের ইমেজগুলো ইনিশিয়ালি ইন্টিজার ফর্মে থাকে। কোন ফর্মে থাকে? ইন্টিজার। তো ইন্টিজার ফর্মে কেন থাকে? যে আমাদের প্রত্যেকটা যে পিক্সেলের ভ্যালুগুলা, সেই ভ্যালুগুলো বেসিক্যালি হচ্ছে আপনারা দেখবেন যেমন 0 থেকে 255 এই রেঞ্জের মধ্যে থাকে। আপনারা জানেন কালার কোড নিয়ে যারা কাজ করেন বা কালার কোড নিয়ে যাদের সিম্পল আইডিয়া থাকে, যে আমাদের মানে যেমন যে কোনো ভ্যালুকে আমরা RGB ভ্যালুকে যদি আমাদেরকে লিখতে হয়, আমরা 3টা কালার দিয়ে বেসিক্যালি সেই ভ্যালুগুলোকে লিখি না? যে তার আর এর ভ্যালু কতটুকু, তার জি এর ভ্যালু কতটুকু, আর তার বি এর ভ্যালু কতটুকু, মানে আর বলতে এই কালারটা কতটুকু রেড, বি বলতে সেই কালারটা কতটুকু ব্লু, আর জি বলতে সেই কালারটা আসলে কতটুকু গ্রিন, তাই না? এইভাবেই কি আমরা সেই ভ্যালুটা ক্যালকুলেট করি না, পিক্সেল গুলা? স্যার জি স্যার, স্যার কালার কোড। তো এখন যেটা হয় যে আমাদের ইমেজগুলো কিন্তু তাদের ইন্টিজার ফর্মে থাকে, যেমন আচ্ছা আমি আপনাদেরকে দেখাই যে আপনারা এটা কিভাবে বুঝবেন আসলে যে ইমেজগুলো ইন্টিজার ফর্মে থাকে। আ আ আ আ আচ্ছা, তো দেখেন, আচ্ছা আমি দেখি এখানে আছে কিনা। এই যে দেখেন আমাদের বিট ডেট, আমি যেটা একটু আগে আপনাদেরকে বলতেছিলাম যে আমাদের ইমেজগুলা 8টা বিট দিয়ে বেসিক্যালি আমাদের একটা ইমেজের গেল, মানে 8টা বিট দিয়ে বেসিক্যালি আমরা এক একটা পিক্সেলকে আমরা রিপ্রেজেন্ট করি। এখানে সবই কিন্তু ইন্টিজার ভ্যালু। আপনারা কখনো বাইনারিতে দেখছেন যে ফ্লোটিং ভ্যালু থাকে ইমেজের ক্ষেত্রে? এমন তো থাকে না। তো আমার কাছে আসলে ওরকম ইমেজ কি এখন নাই মনে হয়, তাহলে আপনাদেরকে দেখাইতে পারতাম। এই যে দেখেন 24 বিট, মানে আপনার যদি ইমেজের প্রপার্টিসে যান, প্রপার্টিসে যাওয়ার পর দেখবেন যে বিট ডেপথ দেওয়া আছে 24 বিট। এই 24 বিটটা আসলে কেন? বিকজ আমার এই RGB ইমেজগুলো 3টে চ্যানেল দিয়ে বেসিক্যালি পাস হয়, একটা হচ্ছে রেড, একটা হচ্ছে গ্রিন, আর একটা হচ্ছে ব্লু। তো রেড, গ্রিন, এই যে ব্লু, প্রত্যেকটা বিট প্লেনে আমাদের 8 বিট করে ভ্যালু থাকে। তো আমাদের এই 3টা প্লেনে 24 বিট মানে প্লেনে ভ্যালু আমাদের বেসিক্যালি থাকবে। অ্যান্ড এগুলো বেসিক্যালি হচ্ছে আনসাইন্ড ইন্টিজার হিসেবে থাকে। তো আপনারা যদি নর্মালি কখনো একটা ইমেজকে লোড করেন, তখন আপনারা দেখবেন যে এটা আনসাইন্ড ইন্টিজার এই ফরম্যাটেই বেসিক্যালি হচ্ছে আমাদের মানে ইমেজগুলো থাকে। তো আপনারা তো লিনিয়ার রিগ্রেশন একটা জিনিস দেখছেন, যে আমরা যখন একটা নেটওয়ার্ককে অপটিমাইজ করি আমাদের কি করতে হয়? গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করতে হয় না?
আপনারা কি এটা নিয়ে জানেন যে আমাদের মানে আপনাদের লিনিয়ার রিগ্রেশন যেদিন আপনাদেরকে পড়ানো হয়েছে, আপনাদেরকে দেখানো হয়েছে না যে আমাদের কোনো একটা মডেলকে যখন আমরা অপটিমাইজ করি, আমার সেটা এররটাকে ক্যালকুলেট করে আমাকে একটা গ্রেডিয়েন্ট বের করতে হয়। মনে আছে আপনাদের এই জিনিসটা? আচ্ছা, যদি মনে না থাকে তাও মানে ওই ভিডিওটাকে দেখে নিন। আমি জাস্ট নর্মালি আপনাদেরকে বলি, যখন আমার নেটওয়ার্ককে বেসিক্যালি আসলে অপটিমাইজ করি তখন যেটা করতে হয় আমাকে একটা গ্রেডিয়েন্ট সেখানে বের করতে হয় লসটা সাপেক্ষে। তো এই যে এই ধরনের গ্রেডিয়েন্ট ক্যালকুলেশন থেকে শুরু করে বাকি যে ধরনের মানে আমাদের মানে ব্যাক প্রপাগেশন থেকে শুরু করে বাকি যে ধরনের ক্যালকুলেশন গুলো হয়, এগুলো সেই ইন্টিজারে ক্যালকুলেশন করা বেশ ডিফিকাল্ট। বিকজ আলটিমেটলি কোনো কিছুতে ভাগ করলে আলটিমেটলি আমাদের সেটা ইন্টিজারে আর থাকে না, সেটা আমাদের ফ্লোটে কনভার্ট করে নিতে হয়। তো এই জন্য যেটা করি, আমাদের যে এক্স ট্রেনকে এবং এক্স টেস্টকে আমরা প্রথমে অ্যাস টাইপ ফ্লোটে কনভার্ট করি। এটা হচ্ছে আমাদের 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে আমাদের এই যে ইমেজগুলা, এই ইমেজগুলো ভ্যালু 0 থেকে 255-তে থাকে। তো 0 থেকে 255-তে থাকার কারণে যেটা হয় যে আসলে আমাদের ক্যালকুলেশনটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো আমরা যেটা করি, আমরা প্রত্যেকটা ভ্যালুকে আমরা নর্মালাইজ করে ফেলি। নর্মালাইজ আমি কিভাবে করবো, আমি সবগুলো ভ্যালুকে 255 দিয়ে ভাগ করে ফেলবো। 255 দিয়ে ভাগ করার কারণে কি হলো, আইদার সেই ভ্যালুটা এখন 0, আর না হলে সেই ভ্যালুটা এখন হয়ে গেছে 1। মানে ধরেন আমার কোনো একটা ভ্যালু 0 থেকে 10-এর মধ্যে রেঞ্জ আছে, এখন সবগুলো ভ্যালুকে যদি আপনি 10 দিয়ে ভাগ করে দেন, এখন ভ্যালুটা রেঞ্জ হয়ে যাবে 0 থেকে 1-এর মধ্যে। তো আমার কাছে মনে হয় এই পর্যন্ত তো আপনারা বুঝতে পারছেন, তাই না? আপনাদের ডাউট থাকতে পারে এই পোর্শনটাতে, তাই না, যে এই পোর্শনটাতে আসলে কি করা হয়েছে। তো যেটা হয় যে এইখানে আমি এই কাজটা করার একটা পার্টিকুলার রিজন হচ্ছে যে আমাদের নর্মালি যে ট্রেনিং ডেটাগুলো থাকে সেগুলো পিক্সেল সাইজ মানে মানে এগুলো আসলে 2D শেপে বেসিক্যালি থাকে, 2D শেপে থাকে। তো আপনারা একটু আগে যে আপনাদেরকে যখন আমি দেখাইছি, এই যে এইখানে যখন আমি একটা ইনপুট দিই আমাদের ডাটাটা কোন লেভেলে থাকে, মানে এটা কি 2D লেভেলে থাকে নাকি 1D লেভেলে থাকে, এই যে ইনপুটটা আপনারা দেখে কি মনে করতেছেন? ইনপুটটা 2D লেভেলে থাকে। এই যে আবারও দেখেন, দেখো 1D ওয়ান ইয়েস। ডি ওয়ান ডি লেভেলে থাকে, কারেক্ট। হ্যাঁ তো আমাদের যে এই এক্স ট্রেন এন্ড ওয়াই ট্রেন গুলো, এগুলো কিন্তু একটা 2D ইমেজ, যার পিক্সেল সাইজ হচ্ছে 28 বাই 28। বুঝতে পারছেন? তো আমি এগুলোকে কি করতেছি, ফ্ল্যাটেন করে ফেলতেছি। ফ্ল্যাটেন করা মানে হচ্ছে আমি এগুলোকে 2D থেকে 1D তে কনভার্ট করে ফেলতেছি। সিম্পলি ধরেন আমার কাছে মানে 2D থেকে মানে 2D ইমেজ ছিল ধরেন 28 বাই 28, সেটাকে আমি ফ্ল্যাটেন করে জাস্ট 28 × 28 মানে 784টা ভ্যালুতে জাস্ট মানে একটা মানে 1D ভেক্টরে কনভার্ট করে ফেলতেছি। আর এই -1 দিয়ে বেসিক্যালি বোঝাচ্ছি কি, যে ধরেন আমার এক্স ট্রেনের মধ্যে 60,000 ইমেজ আছে। তো আমার 60 প্রথমে আমার এক্স ট্রেনের শেপটা কেমন ছিল, 60,000, 28, 28। মানে আমার 60,000 ইমেজ আছে, প্রত্যেকটা ইমেজ এখন 28 বাই 28 পিক্সেলে আছে। তো আমি যদি প্রত্যেকটা ইমেজকে রিশেপ করি 28 × 28-এ, তো আমার 60,000 যেন একদম সুন্দর মতো থাকে, তো এই জন্য আমি -1 দিয়ে দিই। -1 দিয়ে দেওয়ার কারণ কি, ও অটোমেটিক্যালি ক্যালকুলেট করবে যেন আসলে আমার প্রত্যেকটা ইমেজে টোটাল পিক্সেল কাউন্ট আর রিশেপ পিক্সেল কাউন্ট যেন সেম থাকে। মানে এটা বেসিক্যালি আসলে অটোমেটিক্যালি এটা কাউন্ট করে নেওয়া যে আসলে যদি আমার 28 বাই 28 পিক্সেল করে আমি একটা ইমেজকে রিশেপ করি, তাহলে তার এইখানে কতগুলো ভ্যালু থাকবে। মানে সিম্পলি জাস্ট এখানে আমি 60,000-ও লিখতে পারতাম, বা আমার এই এক্স ট্রেনের শেপটা মানে যে কয়টা এক্স ট্রেন আছে সেই ভ্যালুটা লিখলেও হয়তো। বাট এখানে -1 দেওয়ার কারণ হচ্ছে ও এটা অটোমেটিক্যালি ডিটেক্ট করে নিবে যে আমার টোটাল কয়টা স্যাম্পল বেসিক্যালি আমার এই এক্স ট্রেনের মধ্যে ছিল। আপনার কি -1-এর সিগনিফিকেন্সটা নিয়ে কারো কোনো ডাউট আছে? এই -1টা রিশেপের নো ক্ষেত্রে আমি স্যার। কেন দিছি? আচ্ছা, মানে না অটোমেটিক্যালি স্যার ডিটেক্ট। সমস্যা নেই স্যার। ফ্লোর 32টা স্যার একবার বলবেন? আচ্ছা, ফ্লোট 32টা হচ্ছে যেটা বললাম যে আমাদের যে ডাটাগুলো ছিল সেগুলো সবই আনসাইন্ড ইন্টিজার ফর্মে ছিল, মানে ইউনিট 8 এই ফর্মে ছিল। তো এখন যখন ইন্টিজার ফর্মে থাকে ভ্যালুগুলো থাকে কত, 0 2 3 4 5 6 এরকম, মানে ইন্টিজার ফর্মে, তাই না? বাট যখনই বেসিক্যালি আমি মানে গ্রেডিয়েন্ট ক্যালকুলেশন করব বা ফার্দার কোনো ব্যাক প্রপাগেশন কাজগুলো করব, তখন যেটা হয় যে আমাদের এখানে অনেক ভাগ করতে হয়, বিয়োগ করতে হয়, অনেক কিছু করা লাগে। তখন আসলে আমি চাইলেও সেগুলোকে ইন্টিজারে করলে আমার অনেক ইম্পর্টেন্ট ভ্যালুগুলো মিস হয়ে যায়। ফর এক্সাম্পল, আমি 2 কে বা 3 কে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে আমার দেখাবে হচ্ছে 1.5। কিন্তু যদি আমি সেটাকে ইন্টিজার ফর্মেটে রাখতে চাই, আমার কিন্তু 0.5কে বাদ দিয়ে শুধু 1ই রাখা লাগবে, তাই না? এখন 2 কে 2 দিয়ে ভাগ করলেও 1 পাচ্ছি, আবার 3 কে 2 দিয়ে ভাগ করলেও যদি আমি ইন্টিজার রাখতে চাই আমাকে 1ই রাখা লাগতেছে। তাহলে আমি যদি এইভাবে সবগুলো ভ্যালুর জন্য ক্যালকুলেশন করি, তাহলে আমার প্রত্যেকটা ক্যালকুলেশন অনেক এরর ইন্ট্রোডিউস হবে না? মানে যেখানে 1.5 থাকার কথা সেখানেও 1 থাকতেছে, যেখানে 1 থাকার কথা সেখানেও 1 থাকতেছে।
তাহলে আমার এখানে অনেক ধরনের এরর আসবে না, মানে অনেক এরর ইন্ট্রোডিউস হবে না, নয়েজ মানে এরর ইন্ট্রোডিউস হবে না। জি স্যার। এইটাকে এইটাকে বাদ দেওয়ার জন্য বেসিক্যালি আমরা ফ্লোটে কনভার্ট করে নিতেছি। তো ফ্লোটে কনভার্ট করে নেওয়ার কারণে কি হবে, বেসিক্যালি আমার যেটা 1.5 থাকার কথা সেটা 1.5ই থাকবে, আর যেটা 1 থাকার কথা সেটা 1ই থাকবে। বুঝতে পারছেন আপনারা এই এই জিনিসটা? আচ্ছা, তো এই পর্যন্ত যেটা হলো আমাদের ডেটা রিলেটেড কাজগুলো হয়ে গেছে। মানে আমাদের যে নিউরাল নেটওয়ার্কের ডেটাগুলোকে আমি কিভাবে করব, ডেটাটাকে প্রি প্রসেসিং করা আমার ডান। এখন হচ্ছে সিম্পলি আমি হচ্ছে আমার মডেলটাকে ডিক্লেয়ার করব। তো আমাদের যে মানে ডিপ ডিপ লার্নিং এ যে কেরাসটা আছে, যেটা টেনসর ফ্লোর একটা মানে সাব লাইব্রেরি বলা যায়, এই কেরাসে আমি দুই ভাবে একটা মডেলকে ডিক্লেয়ার করতে পারি। একটা হচ্ছে আমি সিকোয়েন্সিয়ালি মডেলটাকে ডিক্লেয়ার করতে পারি, তার মানে আমি সিকোয়েন্সিয়ালি ওয়ান বাই ওয়ান লেয়ার আমি অ্যাপ্লাই করব। আর একটা হচ্ছে আমি ফাংশনাল ওয়েতে অ্যাপ্লাই করতে পারি। আমি যেমন বলে দিতে পারি যে এই লেয়ারের ইনপুট যাবে এই লেয়ারে, এই লেয়ারের ইনপুট যাবে এইখানে, এই লেয়ারের ইনপুট যাবে এইভাবে। মানে এইভাবে আমি ইচ্ছা মতো কাস্টমাইজ আকারেও আমার মানে নেটওয়ার্ক গুলোকে ডিজাইন করতে পারি। মানে দুই ভাবে বেসিক্যালি কেরাসের লেয়ার ডিজাইন করা যায়। একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল ওয়েতে, একটা হচ্ছে ফাংশনাল ওয়েতে। তো আমি আপনাদেরকে সবার আগে সিকোয়েন্সিয়াল ওয়েতে কিভাবে দেখাই। এটা সব থেকে বেসিক, কনভেনিয়েন্ট, বাট এটা অনেক ফ্লেক্সিবল না। তো আমাদের প্রথমে যেটা করতে হবে, আমি কোন ধরনের মডেল ডিক্লেয়ার করতে চাই সেই জিনিসটা আমাকে আগে বলে আসতে হবে। যে মডেল ইকুয়াল টু কেরাস ডট সিকোয়েন্সিয়াল। তো সিকোয়েন্সিয়াল দেওয়ার মানে হচ্ছে যে আমি আসলে এখন আমাকে লেয়ার বাই লেয়ার আমার ভ্যালুগুলো দিতে হবে। মানে চাইলেও আমি এখন আসলে আমার এক মডেলের ইনপুট আরেক মডেলের আউটপুটে দিতে পারবো না, বা এক মডেলের আউটপুট আরেক মডেলের মানে এক লেয়ারের আউটপুট আরেক মডেলের ইনপুটে দিতে পারবো না। আমাকে একদম একদম স্টেপ বাই স্টেপই যেতে হবে। ফর এক্সাম্পল আমরা যখন সিঁড়িতে যেভাবে উঠি আর কি। তো প্রথম কাজটা হচ্ছে আমাকে ডিক্লেয়ার করা যে কোন ধরনের মডেল আমি ডিক্লেয়ার করব, দ্যাট ইজ সিকোয়েন্সিয়াল আর ফাংশনাল। তো আমি হচ্ছে এখানে সিকোয়েন্সিয়াল ডিক্লেয়ার করছি। তো এখন দেখেন আপনাদের এখানে যেটা আমি আপনাদেরকে দেখাইছি যে আমাকে আগে ইনপুট লেয়ারটা দিতে হবে, তাই না? ইনপুট লেয়ার। তো আপনারা বলেন আমি যদি 28 বাই 28 সাইজের একটা ছবিকে বা একটা পিক্সেলকে ফ্ল্যাটেন করে ফেলি, তাহলে আমার টোটাল কয়টা পিক্সেল আসলে হয়? আপনাদের মধ্যে কেউ একজন বলেন তো। যে 28 বাই 28 ছিল বেসিক্যালি আমার পিক্সেল ইমেজের সাইজটা, সেটাকে আমি রিশেপ করে ফ্ল্যাটেন করে ফেলছি, মানে 2D থেকে 1D তে কনভার্ট করে ফেলছি। তাহলে আমার এখানে কয়টা মানে মানে এই ভ্যালুটা আসলে কত হবে আমি যদি 2D থেকে 1D তে ফ্ল্যাটেন করে ফেলি? 784টার মতো প্রায়। 784টা। তাহলে আমার এই যে নেটওয়ার্কটা আমি ডিজাইন করব তার ইনপুটে কয়টা মানে কয়টা নিউরন থাকা উচিত আপনি বলেন? 784টাই হওয়া উচিত। 784টাই হওয়া উচিত, কারেক্ট। তো এই জন্য বেসিক্যালি দেখেন আমি কি করলাম, মডেল ডট অ্যাড। তো আমি যেটা এটা যেটা আমার ইনপুট লেয়ার, সো এটাকে আমি আলাদাভাবে ডিফারেন্সিয়েট করে দিলাম, দ্যাট ইজ মডেল। আমি এইবার প্রথম লেয়ারটা অ্যাড করব, এই জন্য মডেল ডট অ্যাড। আর যেটা একটা ইনপুট লেয়ার, এই জন্য আমি কেরাস ডট ইনপুট। আর কয়টা ইনপুট আমার এখানে থাকবে, শেপ ইকুয়ালস টু 784 দেওয়া। তার মানে আমার মডেলটা এখন এক্সপেক্ট করবে প্রত্যেকটা ইমেজের জন্য ও যেন 784টা ভ্যালু আসলে পায়। তো আপনারা কি সবাই এই লাইনটা মানে বুঝতে পারছেন সবাই? মানে আমি বেসিক্যালি এই যে এই লেয়ারটা দিয়ে ফেললাম, ইনপুট যে লেয়ারটা আছে এই লেয়ারটা আমি এখন এখানে দিয়ে ফেলছি। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তো এরপরে দেখেন আমি কি করতেছি, তারপর আমি একটা প্রথম হিডেন লেয়ার দিব। 1 2 3 4 এরকম অসংখ্য নিউরন দিয়ে আমি প্রথম হিডেন লেয়ারটা দিব। তো আমার নর্মালি যেটা হয়, যেহেতু 500 মানে 784টা ভ্যালু আমার প্রথমেই আছে, তো আমি এর থেকে একটু কম করে দিয়ে, আমাদের নর্মালি মেশিন লার্নিং এর ট্রেডিশন হচ্ছে 2 এর মাল্টিপল আকারে কোনো একটা হিডেন লেয়ার দেওয়া। যেমন 2 মানে তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 8 16 32 64 128 256 512 1024, এরকম 2 এর মাল্টিপল আকারে দেওয়া। এতে আমাদের প্যারালাল কম্পিউটিংটা ইজি হয়। আপনি চাইলে এখানে ডিফারেন্টও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এবার, যেহেতু আমার 784টা নিউরন প্রথমেই আছে, এবার আমি প্রথমে একটা লেয়ার অ্যাড করব, দ্যাট ইজ আমার একটা ডেন্স লেয়ার। ডেন্স লেয়ার কেন? কজ আমি চাই আমার প্রত্যেকটা ভ্যালু, এই যে 784টার প্রত্যেকটা ভ্যালু আমার লেয়ারের সাথে কানেক্টেড থাকুক। এই জন্য আমি বলতেছি আমি একটা ডেন্স লেয়ার দিব। সো এই জন্য আমি কি বলতেছি, মডেল ডট অ্যাড আর লেয়ার্স ডট ডেন্স। তার মানে আমি একটা ডেন্স লেয়ার ডিক্লেয়ার করতেছি। সেখানে কয়টা নিউরন থাকবে? 512টা। তার মানে আমার এখানে যে সরি, তো আমাদের এইখানে যে 500 মানে আমাদের এইখানে এই দেখেন, এই যে এই 1 2 3 4 এই যে 4টা নিউরন ছিল, সেই জায়গায় আমি দিতেছি 512টা নিউরন।
অ্যান্ড আমি সবগুলো নিউরনের ভ্যালুগুলোকে রেলু অ্যাক্টিভেশন দিয়ে পাঠাবো। রেলু অ্যাক্টিভেশনটা কি, যেটা আমি আপনাদেরকে আগেও বলছি, আবারও বলি, যে এটা একটা অ্যাক্টিভেশন মানে ফাংশন, যে আসলে ম্যাক্স আর ওই ভ্যালুর মধ্যে কোনটা বেশি সেটাকে, মানে জিরো আর ওই ভ্যালুর মধ্যে কোনটা বেশি ওই ভ্যালুটাকে রিটার্ন করে। যেমন আমি আপনাদেরকে দেখাই, এই যে এটা হচ্ছে বেসিক্যালি রেলুর কাজ। যে দেখেন রেলুর কাজটা হচ্ছে বেসিক্যালি কি, যে জিরো অ্যান্ড ওই নিউরনের যে ভ্যালুটা এর মধ্যে যে বড় ও সেই ভ্যালুটাকে রিটার্ন করে দিবে। তো এই জন্য এটাকে বলা হয় মানে উম, মানে একটা মানে একটা একটা হচ্ছে রেকটিফাইড লিনিয়ার মানে ইউনিট আর কি, যেটাকে বলা হয়। তো এটা একটা অ্যাক্টিভেশন ফাংশন। তো আমি বললাম যে আমার যে নিউরনগুলো থাকবে সেই ভ্যালুগুলোকে রেলু দিয়ে পাঠাও। তো আমার প্রথম লেয়ার ডিজাইন করা শেষ। তারপরে আমি আবার চাচ্ছি যে এই লেয়ারের যে আউটপুটগুলো সবগুলো আমার সেকেন্ড একটা হিডেন লেয়ারে যাবে। তো এই জন্য আমি আরেকটা হিডেন লেয়ার বেসিক্যালি দিলাম। সেটা কি হবে, মডেল ডট অ্যাড, যেহেতু আমি আবার একটা ডেন্স লেয়ার দিব, তো আমি একটা ডেন্স লেয়ার দিলাম। তারপরে আমি যেহেতু দেখেন 512টা থেকে এবার আমি আরেকটু কমাই দিব, 256টা দিব। তো 256 দেওয়ার পর সেখানে কি অ্যাক্টিভেশন দিব সেটা বলে দিলাম। আর চাইলে আমি বেসিক্যালি এই লেয়ারগুলোর নামও দিতে পারি পরবর্তীতে দেখার জন্য, বাট এটা অত ইম্পর্টেন্ট কোনো কিছু না, এটা হচ্ছে একটা নেমিং কনভেনশন। সো বেসিক্যালি আমাদের এই লেয়ারটা দেওয়া শেষ। ফাইনালি হচ্ছে আমার আউটপুট লেয়ার। আউটপুট লেয়ার কি হবে, যেই কয়টা বেসিক্যালি আমার ক্লাস, আমাকে ওই কয়টা আউটপুট লেয়ার দিতে হবে, যেন এই নেটওয়ার্কটা আমার ইচ ইনপুটের জন্য প্রত্যেকটা ক্লাসের জন্য একটা প্রবাবিলিটি আমাকে রিটার্ন করতে পারে। যেহেতু আসলে আমার এমনিস্টে 10টা ক্লাস আছে, তাই আমি সবার লাস্টে 10টা হিডেন লেয়ার অ্যাড করে দিব। মানে যেটা হচ্ছে যে এখানে আমি আপনাদেরকে দেখাইছিলাম, যে যদি আমার মাল্টিপল মানে আউটপুট আমি কিভাবে পাবো, মানে ডেন্স লেয়ার ভ্যালুটা আসলে ডিপেন্ড করে যে আমার ডাটা সেটে কয়টা ক্লাস আছে। যেহেতু আমার এমনি ডাটা সেট 10টা ক্লাস আছে, এই জন্য আমি যেটা করলাম, লাস্টে আমার হিডেন লেয়ারগুলো দেওয়ার পরে আমি 10টা ক্লাস অ্যাড করে দিলাম। অ্যাজ এ কনসিকুয়েন্স এই মডেলটা আমার প্রত্যেকটা ইমেজের জন্য ও আমাকে 10টা করে প্রবাবিলিটি ফাংশন দিবে। যেমন আমি যদি ওকে জিরো ইনপুট দেই, ও আমাকে জিরোর জন্য একটা প্রবাবিলিটি দিবে, ওয়ানের জন্য একটা প্রবাবিলিটি দিবে, টু এর জন্য একটা প্রবাবিলিটি দিবে, এরকম করতে করতে নাইনের জন্য একটা প্রবাবিলিটি দিবে। দেন আমি দেখবো ও সব থেকে বেশি কনফিডেন্ট কোন ক্লাসের জন্য, আমি সেই ক্লাসটাকেই অ্যাজ ওর প্রেডিকশন আমি আউটপুট দিব। সো আপনারা কি এই 4টা লাইন বুঝতে পারছেন সবাই? স্যার ওই এন নিস্টের বেলা যে 10টা এই ব্যাপারটা ধরতে পারিনি। মানে আমাদের এমনিস্টে 10টা ক্লাস আছে, কজ আমাদের এমনিস্ট হচ্ছে হ্যান্ড রিটেন ডিজিটে ক্লাসিফিকেশন। তো তো আমাদের ডিজিট, ইউনিক ডিজিট আপনি কয়টা চিন্তা করে দেখেন, 10টাই ও না? আচ্ছা 0 to 9, ওকে ওকে, বুঝতে পারছি। আচ্ছা, তো এই জন্য বেসিক্যালি হচ্ছে আমার এখানে ডেন্স লেয়ার 10টা দেওয়া। এরপরে আমাকে মডেলটা কম্পাইল করতে হবে। কম্পাইলের মানে হচ্ছে আমাকে ওকে একটা লস ফাংশন দিতে হবে। আপনারা কি ওই যে ক্রস এন্ট্রপি লসটা নিয়ে আপনাদের আইডিয়া আছে? আপনাদের কি কি ওই যে লিনিয়ার রিগ্রেশন ক্লাসে দেখানো হয়েছিল না, যে মানে ক্রস এন্ট্রপি লসটা আমি কিভাবে ক্যালকুলেট করি? মনে আছে আপনাদের, নাকি দেখানো হয়নি? আমি এক্স্যাক্টলি জানি না ওই ক্লাসের মানে ক্রস এন্ট্রপিটা আপনাদেরকে দেখানো হয়েছিল কিনা। স্যার কনসেন্ট্রিবিউটা দেখানো হয়নি। আচ্ছা, তো আমি আপনাদেরকে ক্রস এন্ট্রপি জিনিসটা একটু দেখাই। দেখেন, মানে বেসিক্যালি আমরা তো আসলে অনেকভাবেই একটা মডেলের আসলে লসটাকে ক্যালকুলেট করতে পারি, সিম্পল মাইনাস করেও। মানে আপনার হচ্ছে লসটাকে ক্যালকুলেট করা যায়, যে আউটপুট আসা উচিত 2, আউটপুট আসছে 1, তাহলে 2 - 1। তো অনেকে আবার এটাকে স্কোয়ার্ডও করে ফেলে, মানে যেটাকে আমি মিন স্কোয়ার্ড বলি, মানে এই ওয়ানটাকে ওরা স্কোয়ার করে বেসিক্যালি আউটপুট দেয়। তো এন্ট্রপি ভ্যালুটা হচ্ছে, এন্ট্রপি ফর্মুলা হচ্ছে বেসিক্যালি আমি যে ইনপুটটা দিব তার সাথে আমি তার লগের ভ্যালু, মানে আমার ধরেন মানে এটার, এটা তো ডিটেলস ম্যাথমেটিক্স এর না। উম, এই যে এইটা হচ্ছে বেসিক্যালি আমার ডিটেইল, যে আমার মানে ক্রস এন্ট্রপি ফাংশনটা, এই যে দেখেন নিচে যেটা দেওয়া আছে। তো আমাকে বেসিক্যালি ব্যাপার হচ্ছে যে লেভেলের জন্য আমাকে ক্রস এন্ট্রপি বের করতে হয়, সেই লেভেলটা ইনটু লগ অফ, মানে আমার ওই যেইটা আমার মডেল আমাকে প্রবাবিলিটি দিচ্ছে সেই প্রেডিকশন এইটা, প্লাস অন্যান্য লেভেলের যে প্রবাবিলিটি প্রেডিকশন সেটারও সিমিলার ফর্মে আমি
মাইনাস করে এভাবে ক্যালকুলেট করি। মানে এইটা হচ্ছে বেসিক্যালি লিনিয়ার রিগ্রেশনে পড়ানোর কথা আপনাদের, যে এনট্রপি আমরা একটা ইনফরমেশনের ক্ষেত্রে যেভাবে বের করি সিম্পলি হচ্ছে ওইভাবেই আমাদের এই লসটা বের করা হয়। এখানে দুইটা ক্লাসের জন্য দেওয়া আছে। এই ওয়াই নটটা হচ্ছে বেসিক্যালি আমাদের একটা ক্লাস, আর ওয়ান মাইনাস ওয়াই নট হচ্ছে আমার আরেকটা ক্লাস। আর এই পি অফ ওয়াই আই এটা দিয়ে বেসিক্যালি বোঝায় মডেল আমাকে কি প্রেডিকশন দিতেছে। আমি তার লগ ভ্যালুটা নেই, আর লগ ভ্যালুটা নিয়ে তার সাথে আমার অরিজিনাল লেভেলটাকে গুণ করি, এবং এরকম করে যতগুলো আমার লেভেল আছে সবগুলো লেভেলের জন্য আমি একই কাজ করি। এই একই কাজ করার কারণে হচ্ছে কি বেসিক্যালি আমি একটা ক্রস এন্ট্রপি লস মানে ক্যালকুলেট করতে পারি। তো এইভাবে বেসিক্যালি আমাকে যখন একটা মডেলকে অপটিমাইজ করতে হয় ও কোন টাইপের লস নিয়ে কাজ করবে এটা তো আমাকে বলে দিতে হয়। তো আমাদের যেহেতু আসলে এখানে 10টা ক্লাস, যদি দুইটা ক্লাস হতো তখন আমি ডিক্লেয়ার করতাম বাইনারি ক্রস এন্ট্রপি, মানে দুইটা ভ্যালু নিয়ে ক্রস এন্ট্রপি। এটা বেসিক্যালি একটা বাইনারি মানে ক্রস এন্ট্রপি ফর্মুলার জন্য দেওয়া। আর এরকম করে ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি বলতে বলতে বেসিক্যালি বোঝানো হয় যখন আপনার মাল্টিপল ক্লাস থাকে রাদার দেন টু। তো আমার মডেলটাকে কম্পাইল করতে হবে, আমি মডেলটাকে ডিক্লেয়ার করে ফেললাম এই দিয়ে, এখন হচ্ছে মডেলটাকে বেসিক্যালি আমাকে মানে কম্পাইল করতে হবে। এই মডেলটাকে কম্পাইল করার সময় আমাকে তিনটে ইনফরমেশন দিতে হবে। এক হচ্ছে আমি লসটা কিভাবে ক্যালকুলেট করব, এই জন্য আমাকে যেটা হচ্ছে আমাদের কেরাসের মধ্যেই এই ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি লসটা ডিক্লেয়ার করে দেওয়া আছে। সো আমি এই লস ফাংশনটা ইনপুট ওকে দিয়ে দিলাম। তারপর হচ্ছে অপটিমাইজার। অপটিমাইজার বলতে আপনারা কি মানে লিনিয়ার রিগ্রেশন অপটিমাইজার পড়ছিলেন? মানে অপটিমাইজার নিয়ে কি কোনো কথা বলা হয়েছিল আপনাদের লিনিয়ার বা লজিস্টিক রিগ্রেশনের ক্লাসটাতে? কারো মনে আছে নাকি? না জানলে সেটাও বলতে পারেন, তাহলে আমি সংক্ষেপে বলতে পারি। স্যার আরেকবার স্যার তাহলে বলেন। আচ্ছা, তো বেসিক্যালি যেটা হয় যে আমরা যখন একটা ভ্যালু ক্যালকুলেট করার পর বুঝি যে না ওর কারণে আমার প্রেডিকশনটা খারাপ আসতেছে, তো অপটিমাইজারের কাজ হচ্ছে ওই যে মনে নাই আপনাদেরকে হচ্ছে যে অল্প একটু ভ্যালু ওকে দিয়ে মাইনাস করানো। তো আমি কতটুকু মাইনাস করব সেই ভ্যালুটা আসলে ডিটারমাইন করে এই অপটিমাইজার। না আমার অরিজিনাল ভ্যালু থেকে আমাকে অপটিমাইজ ভ্যালুতে যাইতে হলে কিভাবে সেটাকে মাইনাস করতে হবে গ্রেডিয়েন্ট দিয়ে কমায় কমায়, ওই কাজটা বেসিক্যালি অপটিমাইজার করে। তো এরকম অসংখ্য অপটিমাইজার আছে। যেমন একটা হচ্ছে এসজিডি, স্টোক্যাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট অপটিমাইজার। তারপর হচ্ছে অ্যাডাম অপটিমাইজার, অ্যাডাম ডাব্লিউ অপটিমাইজার। এরকম অসংখ্য অপটিমাইজার বেসিক্যালি আছে। তো ওই অপটিমাইজার কোন অপটিমাইজার বা কোন অ্যালগোরিদম দিয়ে আসলে আমার মডেলটাকে আমি অপটিমাইজ করবো সেই ইনফরমেশনটাও আমাকে মডেলে দিয়ে দিতে হয়, যে আসলে ও কি হারে অপটিমাইজ হবে, মানে কোন অ্যালগোরিদমের উপর বেস করে আমি ওকে অপটিমাইজ করব। এরকম অনেক ধরনের অপটিমাইজার বেসিক্যালি আছে, যেটা আমি বললাম। একটা হচ্ছে স্টোকেস্টিক গ্রেডিয়েন্ট অপটিমাইজার আছে, এসজিডি, একটা হচ্ছে অ্যাডাম, এরকম অনেকগুলো। লাস্টে আমাকে একটা ইনফরমেশন দিতে হয় যে আসলে এই প্রত্যেকটা লস এবং অপটিমাইজেশন করার সময় আমি ওর কোন মেট্রিকটা দেখব। অসংখ্য মেট্রিক দিয়ে আসলে একটা মডেলকে ইভালুয়েট করা যায়। দ্যাট কুড বি অ্যাকিউরেসি, দ্যাট কুড বি প্রেসিশন, দ্যাট কুড বি রিকল। এরকম অসংখ্য ভ্যালু দিয়ে অসংখ্য মেট্রিক আসলে আছে। তো আমি পার্টিকুলারলি এখানে অ্যাকিউরেসি লিখছি, তার কারণ আমি আসলে ইনিশিয়ালি শুধু অ্যাকিউরেসি দেখব। আপনার এখানে কমা কমা দিয়ে প্রেসিশন, রিকল, এরকম আরো অসংখ্য F1 স্কোর, এরকম আরো অসংখ্য মেট্রিক দিয়ে দেখা যায়। তো আমি সিম্পলিসিটির জন্য জাস্ট আমার অ্যাকুরেসি মেট্রিকটা এখানে রাখছি। তো এইবার যেটা হলো আমার মডেলটা ডিক্লেয়ার করা হয়ে গেল, এন্ড আমি মডেলটাকে কম্পাইল করে ফেললাম। অলওয়েজ মনে রাখবেন টেনসরফ্লোর ক্ষেত্রে মডেলটাকে ডিক্লেয়ার করার পর মডেলটাকে কম্পাইল করতে হয়। এন্ড কম্পাইল করার সময় আমাকে তিনটে ইনফরমেশন দিতে হয়। একটা হচ্ছে ও কিভাবে লসটাকে ক্যালকুলেট করবে, ও কোন অপটিমাইজার ইউজ করে অপটিমাইজড হবে, আর প্রত্যেকটা স্টেপে আমি ওর কোন মেট্রিকটা বেসিক্যালি দেখবো। তো আমি এখানে অ্যাকুরেসি দিছি। তারপরের কাজ খুব ইজি। এবার আমি মডেলটাকে ট্রেন করাবো। অন্যান্য মেশিন লার্নিং মডেলের মতো এখানেও ফিট করতে হয় বেসিক্যালি। তো মডেল ডট ফিট আমার এক্স ট্রেন, ওয়াই ট্রেন, আর এখানে ব্যাচ সাইজ 32 দেওয়া, তার মানে অ্যাট এ টাইম ও 32টা ইমেজ নিয়ে কাজ করবে। আর এখানে আমার ইপক সাইজ মানে 5 দেওয়া আছে। 5 দেওয়া মানে বেসিক্যালি হচ্ছে আমি 5বার আসলে টোটাল ডাটা সেটটাকে মডেলটাকে দিয়ে ট্রেন করাবো। এই সাইজটা যত বাড়াবেন 50 বা 500, তত বেশি বার আপনার মডেল ট্রেন হবে হোল ডাটা সেটের উপরে। তো আমি জাস্ট আমার কোডের সিম্পলিসিটির জন্য এখানে 5 রাখছি। আপনারা নর্মালি যখন বাসায় কাজ করবেন বা প্র্যাকটিস করবেন আসলে ফিজিক্যালি মিনিমাম 200-300 রাখা হয়। মানে যেহেতু আমাদের ডাটা সেটটা অনেক ইজি, তো আমি এখানে জাস্ট সিম্পলি 5 রাখছি। আফটার দ্যাট মডেলটা যখন ট্রেন হয়ে যাবে, এই মডেলটাকে আমি ইভালুয়েট করব আমার এক্স টেস্ট অ্যান্ড ওয়াই টেস্টের উপরে। সিমিলার ভাবে ব্যাচ সাইজ 32 দেওয়া মানে অ্যাট এ টাইম ও 32টা ইমেজ নিয়ে একবারে কাজ করবে। এটা যদি আপনি না দিয়ে দেন ও বাই ডিফল্ট আপনার মানে মেমোরি অনুযায়ী কাজ করবে। ধরেন কারো যদি অনেক ভালো জিপিও থাকে তাহলে অ্যাট এ টাইম অনেকগুলো ইমেজ নিয়ে কাজ করবে। কারো যদি খারাপ জিপিও থাকে তাহলে ও একটু
কম ইমেজ নিয়ে কাজ করবে। তো ব্যাচ সাইজটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ আমরা যারা কনজিউমার লেভেলে কাজ করি আমরা কিন্তু চাইলেও 32 বা এত বড় ব্যাচ সাইজ নিয়ে কাজ করতে পারি না রিয়েল ডাটা সেটের ক্ষেত্রে। আমাদের 2 বা 4 বা 8 এরকম ব্যাচ সাইজ নিয়ে কাজ করতে হয়। যেহেতু ক্যাগেল আমাদেরকে যেহেতু 2টা জিপিইউ দিয়ে দিছে, অ্যান্ড প্রত্যেকটা জিপিইউ আলটিমেটলি আসলে হচ্ছে আপনার প্রায় 15 জিবি করে, মানে 15 15 30 জিবি মতো। এই জন্য আমি এখানে 32 দিয়ে কাজ করতে পারতেছি। সো এই ব্যাচ সাইজ দিয়ে বেসিক্যালি বোঝায় যে আপনি অ্যাট এ টাইম কতগুলো ইমেজ নিয়ে একবারে কাজ করবেন। তো আপনি যদি সিম্পলি এবার রান দেন, তাহলে আপনার মানে কোডটা চলা শুরু করবে। খুবই সিম্পল কোড, মানে এটা জাস্ট মেশিন লার্নিং এর হ্যালো ওয়ার্ল্ড আমি যেটা বললাম। তো এটা দিয়ে এটা ভাবার ওয়ে নাই উচিত, মানে এটা কেউ ভাইবেন না যে মেশিন লার্নিং আসলে এরকম বা ডিপ লার্নিং এতটা ইজি বা জাস্ট এতটুকুই। আরো অনেক কিছু আছে, সিম্পলি জাস্ট আপনারা আজকে দেখলেন যে হ্যালো ওয়ার্ল্ড, আমরা যেমন প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড লিখি, আজকে আপনারা জাস্ট ওই সিম্পল ওই কাজটাই মেশিন লার্নিং এর ক্ষেত্রে দেখছেন আর কি। জানি না রান কেন হচ্ছে না। একটু দাঁড়ান জাস্ট। রান হচ্ছে এখন। ও প্রথমে ডেটাটা ডাউনলোড করে নিল। অনেকেই আপনারা দেখবেন যাদের আসলে ডাউনলোড করা থাকবে না। আচ্ছা, তো আমাদের প্রথম মডেলটা রান অ্যান্ড ইভালুয়েট করা বেসিক্যালি শেষ। তো আপনার এখানে দেখেন প্রত্যেকটা ইপক রান হওয়ার সময় বেসিক্যালি যেটা হয় যে আমাদের কয়েকটা ইনফরমেশন আপনি এখানে পাবেন যে আসলে প্রত্যেকটা স্টেপ, মানে এখানে যেমন দেখেন 1875টা স্টেপ এখানে দেওয়া। তো এটা দিয়ে বেসিক্যালি কি বোঝায়, যেমন আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদের অ্যাট এ টাইম 32টা করে ইমেজ লোড হবে। তো 1875টা মানে স্টেপ, মানে হচ্ছে আপনি খেয়াল করে দেখেন কতগুলো ইমেজ, 1875 ইন্টু 32, না অলমোস্ট 60,000। তার মানে 60,000 ইমেজকেও লোড করতেছে। তো এই ক্যালকুলেশনটা আই গেস আপনারা বুঝতেই পারছেন। তো 4 মিলিমিটার সেকেন্ড পার স্টেপ, তার মানে 32টা ইমেজ নিয়ে কাজ করতে ওর 4 মিলি সেকেন্ড লাগতেছে। তাহলে 60,000 ইমেজ নিয়ে কাজ করতে ওর 7 সেকেন্ড সময় লাগতেছে। প্রথম স্টেপে মানে একবার যখন আমার মডেল হোল ডাটা সেটটা দেখে ফেলছে, ওর অ্যাকুরেসি ছিল 45.70 আর লস ছিল 2.32। পরের ইপোকে গিয়ে আমার অ্যাকুরেসি একটু বাড়ছে, বাড়ার কারণে সেটা আসছে 46.96 অ্যান্ড লস কমে 2.24-এ আসছে। পরে যদিও আমার লস কমে গেছে, বাট আমার অ্যাকুরেসিও তার সাথে সাথে কমে গেছে। তার কারণ এটা আসলে একটা খুবই সিম্পল একটা নিউরাল নেটওয়ার্ক। তো এখানে আসলে এই ভ্যালুগুলো আপনাকে ইনিশিয়ালি দিয়ে দিয়ে এটাকে অপটিমাইজ করতে হয়, লার্নিং রেটটাকে চেঞ্জ করতে হয়, যেটা আমি জাস্ট র্যান্ডমলি একটা দিয়ে দিয়েছি। তো এই জন্য আসলে এই ভ্যালুটা আস্তে আস্তে যখন কমতে থাকে, এখানেই বেসিক্যালি আমাদের অনেক কষ্ট করতে হয় যে এটা হাইপার প্যারামিটার গুলো কত সুন্দর মতো ভাবে আমরা অপটিমাইজ করতে পারি। এগুলোকে ম্যানুয়ালি অপটিমাইজ করার কোনো কিছু নয়, এখানে আরো কিছু অ্যালগোরিদম আছে, যেমন গ্রিড সার্চ, তারপরে হচ্ছে এরকম সার্চ কিছু অ্যালগোরিদম থাকে যেটা দিয়ে আমরা এই হাইপার প্যারামিটার গুলো অপটিমাইজ করতে পারি। তো এবার আপনারা দেখেন যে আসলে আমাদের সিকোয়েন্সিয়াল এপিআই দিয়ে যখন আমরা একটা মডেলকে ট্রেন করাইছি, এবার আমরা দেখবো সিম্পলি জাস্ট আমাদের একটা ফাংশনাল এপিআই দিয়ে আমরা কিভাবে একটা মডেলকে ট্রেন করাতে পারি।
তো সিকোয়েন্সিয়াল এপিআই এর মতো প্রথমে আমাকে ডিক্লেয়ার করতে হবে যে আমার এই মডেলটার ইনপুট কে হবে। তো আমি বলে দিলাম কেরাস ডট ইনপুট শেপ 784,0। তার মানে আমার মডেল আসলে যদি মডেলের মধ্যে আমি এই ইনপুটসটাকে পাস করি, তাহলে মডেল 784টা ভ্যালু আসলে অ্যাজ এ ইনপুট ও এক্সপেক্ট করবে। তারপর আমি কি করলাম, আমি প্রথম লেয়ারটা ডিজাইন করলাম, দ্যাট ইজ লেয়ার্স ডট ডেন্স, যেখানে 512টা নিউরন থাকবে, আমার অ্যাক্টিভেশন লেয়ার থাকবে রেলু, আর এটা হচ্ছে আমার ফার্স্ট লেয়ার। আর এই লেয়ারের ইনপুটে কে যাবে, এই লেয়ারের ইনপুট যাবে আমার প্রথম যে লেয়ারটা আমি ডিজাইন করছিলাম সেইটা। মানে আপনারা যদি এইটাতে দেখেন তাহলেও বুঝতে পারবেন যে বেসিক্যালি আমার প্রথম যে হিডেন লেয়ার থাকে, এই প্রথম হিডেন লেয়ারের ইনপুটে কে থাকে, যেটা আমার ইনপুট লেয়ার থাকে। সো আমার এই যে এইটা হচ্ছে আমার প্রথম ইনপুট লেয়ার, প্রথম হিডেন লেয়ার, তার ইনপুট হচ্ছে বেসিক্যালি আমার ইমেজগুলো। পরবর্তীতে কি হয়, এই লেয়ারটা আমাকে যে আউটপুটটা দিবে দ্যাট ইজ এক্স, এই এক্সটা আমার পরের যে হিডেন লেয়ার তার ইনপুট আকারে যাবে। তো এইটাই হচ্ছে বেসিক্যালি আমাদের ফাংশনাল এপিআই এইভাবেই কাজ করে, যে আমার প্রথমে আমি ইনপুট লেয়ার ডিজাইন করি, সেটাকে আমি প্রথমে একটা হিডেন লেয়ার দিয়ে পাস করি, এই হিডেন লেয়ারের আউটপুটটা আমি এক্স এর মধ্যে সেভ করি, এই এক্সটাকে আমি ফার্দার আরেকটা হিডেন লেয়ারের ইনপুট হিসেবে পাস করি, তাই সেটাকে আমি এক্স আকারে সেভ করি। এইবার যেটা করব, এই লাস্ট হিডেন লেয়ারটা আমাকে যে আউটপুটটা দিবে, সেটাকে আমি আমার আউটপুট লেয়ারের মানে হচ্ছে ইনপুট আকারে পাস করব। অ্যান্ড সেটা যেহেতু আমাদের, আপনারা বুঝতেই পারতেছেন যে আমাদের এমনিস্টে মাত্র 10টা ক্লাস থাকে, সো লেয়ার্স ডট ডেন্স, আর মানে আমাদের নিউরন থাকবে 10টা। তো এইভাবে বেসিক্যালি হচ্ছে আমার একটা ফাংশনাল এপিআই মডেলের আমি ইনপুট অ্যান্ড আউটপুট ডিজাইন করে ফেলছি। এইবার হচ্ছে ফাইনালি মডেলটাকে বিল্ড করতে হবে। বিল্ড করার জন্য কেরাস ডট ক্যাপিটাল এম, এবার আসলে স্মল এম না, ক্যাপিটাল এম দিয়ে মডেল লিখবো। ইনপুটসে থাকবে হচ্ছে আমার এই ইনপুটসটা, আর আউটপুটসে থাকবে হচ্ছে আমার এই আউটপুট। এইভাবে বেসিক্যালি হচ্ছে আমাদের ফাংশনাল এপিআই দিয়ে আমি মডেলটাকে বিল্ড করে ফেললাম। বাকি সবকিছু এই যে কম্পাইল করা, তারপরে ফিট করা, ইভালুয়েট করা, এগুলো একদম সেম, এগুলো আসলে ডিফারেন্ট কোনো কিছু না। বাট এইখানে একটু ডিফারেন্ট, মানে এখানে যেটা হয়, আগে যেটা হচ্ছে আমি একদম সুন্দর মতো বলে দিছি যে ভাই একটা সিকোয়েন্সিয়াল অ্যাড করে করে যাও, আর এখানে যেটা হচ্ছে আমি ফাংশনাল আগাচ্ছি। প্রথমে আমি ইনপুটটা ডিক্লেয়ার করলাম, ইনপুট আমি প্রথমে একটা লেয়ারের মধ্যে দিব, এই লেয়ার থেকে যে আমি আউটপুটটা পাবো সেই আউটপুটটা আমি সেকেন্ড লেয়ারে দিব, সেকেন্ড লেয়ার থেকে যে আউটপুটটা পাবো সেটাকে আমি থার্ড লেয়ারে দিব। এরপরে আমি থার্ড লেয়ার থেকে যে আউটপুট পাবো অ্যান্ড প্রথম যে ইনপুট সেটাকে আমি মডেলের মধ্যে দিয়ে আমি ফার্স্টে মডেলটাকে বিল্ড করে ফেলবো। এইভাবে হচ্ছে বেসিক্যালি আমাদের ফাংশনাল এপিআই কাজ করে। এটা মোর ফ্লেক্সিবল অ্যান্ড আরো ডিফিকাল্ট মানে কমপ্লেক্স লেয়ার ডিজাইন করার জন্য আমাদের ফাংশনাল এপিআই বেসিক্যালি আমরা ইউজ করি। আর টেনসরফ্লোতে সিকোয়েন্সিয়াল এপিআই খুব একটা ইউজ আসলে হয় না। আর বাকি সবকিছু একদম সেম, কম্পাইল করা, ফিট করা, ইভালুয়েট করা। আমি যদি এবার এটাকে রান দিই, সিমিলার ভাবে এই দেখবেন এটাও, বাট এটাতে দেখবেন অ্যাকুরেসি অন্যগুলো থেকে একটু বেটার আসে। মানে এটা জাস্ট এই এপিআইটাকে কল করার জন্যই। তো এটাতে আমি ফার্স্টেই 94.36 অ্যাকুরেসি পেয়ে গেছি, পরে 97.47, পরে 98.29। সো আসলে ফাংশনাল এপিআইতে আমাদের অ্যাকুরেসিটা ভালোও থাকে, এটাও একটা ফ্যাক্ট। তো দেখেন আমরা অলমোস্ট 97.97, মানে এত হাই অ্যাকুরেসি পেয়ে গেছি, বিকজ ডাটা সেটটা একে ইজি, আর মানে এটাতে খুব কমপ্লেক্স কোনো কিছু নাই যে মডেলের জন্য শিখতে কষ্ট হবে বা কোনো কিছু। তো এই ছিল বেসিক্যালি আমাদের আজকের ক্লাসের একটা ওভারঅল সামারি। মানে ছোট কথা বলতে গেলে আমি এই ক্লাসটাকে অনেক শর্ট করে এজ এ সামারি আপনাদের সামনে নিয়ে আসা ট্রাই করছি, কজ আমি জানি যে আজকে ক্লাসটা অনেকের কাছেই একটু খারাপ লাগতে পারে, বাট আমার টার্গেটটা ছিল যেন আমি ম্যাক্সিমাম টার্গেট অডিয়েন্সকে রিচ করতে পারি। অ্যান্ড একটা সিম্পল নিউরাল নেটওয়ার্ক কিভাবে ডিজাইন করতে হয়, সেই সিম্পল একটা নিউরাল নেটওয়ার্ক দিয়ে কিভাবে আমাদের একটা হ্যান্ড রিটেন ডিজিট আমরা ক্লাসিফাই করতে পারবো, অ্যান্ড কিভাবে সেটা অ্যাকুরেসি ক্যালকুলেট করতে পারবো, এটাই জাস্ট আপনাদেরকে দেখানো। তো এটা জাস্ট বলতে পারেন, যেটা আমি বারবার বলে আসছি, আমাদের মেশিন লার্নিং এর জাস্ট হ্যালো ওয়ার্ল্ড। আমরা যখন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হ্যালো ওয়ার্ল্ড শিখি, আমরা কখনোই তার লুপ, ইফ এলস, তারপরে তার অ্যারে এত কিছু দেখি না। জাস্ট সিম্পলি দেখি যে কিভাবে আমার জাস্ট পাইথন ফাইলটা সেভ করে বা সি প্লাস প্লাস মানে ফাইলটা সেভ করে হ্যালো ওয়ার্ল্ডটা লিখতে হয়। তো আমরা বেসিক্যালি আজকে সেখানে সেটাই দেখলাম, যে আমরা কিভাবে পাইথনে টেনসর ফ্লো দিয়ে একটা সিম্পল নিউরাল নেটওয়ার্ক দিয়ে একটা ক্লাসিফায়ার চালাতে পারি, যেখানে আমার দুইটা হিডেন লেয়ার থাকবে, একটা ইনপুট লেয়ার থাকবে, একটা আউটপুট লেয়ার থাকবে। দেন মডেলটাকে আমি কম্পাইল করছি, কম্পাইল করার পর লস ফাংশন কি সেটা দিয়ে দিছি, ওর অপটিমাইজার দিয়ে দিছি, আর প্রত্যেকটা ইপোকে ওর কোন ম্যাট্রিকটা আমি ক্যালকুলেট করবো সেটা দিয়ে দিছি। অ্যান্ড লাস্ট হচ্ছে সেই মডেলটাকে আমি ট্রেন করাইছি ফর 5 ইপক্স। ট্রেন করানোর পর জাস্ট সিম্পলি আমি ওকে ইভালুয়েট করছি। তো এই ছিল বেসিক্যালি হচ্ছে আমাদের মানে আজকের ক্লাসটা।
তো এখন কার কোনো ডাউট থাকলে প্লিজ মানে বলতে পারেন যে কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা, তাহলে আমি ক্লিয়ার করব। আর না হলে তো হচ্ছে আজকে ক্লাস এই পর্যন্তই। স্যার নেক্সট ক্লাসটা কবে হবে স্যার তাহলে স্যার আমাদের? নেক্সট ক্লাসটা হচ্ছে আপনাদেরকে আপনাদের অরণ্য নিবেন। তো অরণ্য আই গেস বলে দিবে হয়তো বা সোমবারে, মানে শনিবারে তো হলো, বা মানে সোমবারে হওয়ার চান্সই সব থেকে বেশি। কজ আপনাদের তো এই ক্লাসটা আর আগের ক্লাসের ভিডিওটা দুইটাই আসলে আমি রেকর্ড করছিলাম, বাট সামহাও ওয়ান ড্রাইভে আপলোড দিতে পারতেছিলাম না, 90% হয়ে ফেল হয়ে যাচ্ছিল। তো আমি সেই ভিডিওগুলো দেখে আজকে আরেকবার আপলোড দিব। সো আপনাদেরকে তো আগে সেই ভিডিও দেখে শেষ করতে হবে। সো আই গেস সোমবার অথবা মঙ্গলবারও হতে পারে, এটা অরণ্যর ওপর। অরণ্য আই গেস জানাই দিবে ক্লাস কখন হবে। স্যার আমাদের ইউটিউবে মাত্র স্যার কয়েকটা ভিডিও, 3টা ভিডিও আপলোড হয়েছে স্যার, বাকি ভিডিওগুলো স্যার একটা পাওয়া যায়নি স্যার। তো যদি স্যার না আমরা না এমআইএসটি ইউটিউবে, থেকে আপনাদের কাছ থেকে নিয়ে নিই স্যার, তাহলে কি সেটা কি দেওয়া না যাবে স্যার? ইউটিউবে কিন্তু 6টা ভিডিও আপলোড হয়েছে, 3টা না। এই 3টা তাহলে পরে দেওয়া হয়েছে স্যার। হ্যাঁ, 6টা ভিডিও। আর আজকেরটা and কালকেরটাও দিয়ে দেওয়া হবে। আমি যেটা বললাম যে আমি ওয়ান ড্রাইভে আমার বাসা নেটের কারণে আমি আপলোড করতে পারতেছি না, জি স্যার, ঠিক নাইনটি আছে স্যার। পার্সেন্ট হয়ে ফেল দেখাচ্ছে। সো এটা আসলে আমি জানি না কেন হচ্ছে। সো আমি দেখি কালকে গিয়ে আপলোড করে দিব ইনশাল্লাহ। ঠিক আছে স্যার। কারো কোনো ডাউট কি আছে? মানে আপনারা কি জাস্ট ডাউট না, জাস্ট ফ্রিলি বলেন যে আসলে আপনারা কি আজকের ক্লাস থেকে 5%ও বুঝতে পারছেন বা 10%ও বুঝতে পারছেন যে আসলে একটা মেশিন লার্নিং মডেল কিভাবে কাজ করে, অ্যান্ড পাইথন দিয়ে আমি একটা ক্লাসিফায়ার কিভাবে চালানো যাবে, কিভাবে চালাই, মানে হাই লেভেল থেকে জাস্ট একটু বলেন। জাস্ট এতটুকু বলেন যে জি স্যার আমরা বুঝতে পারছি, বা না স্যার আমাদের মনে হয় একটু সময় লাগবে, এরকম জাস্ট একটা ওভারভিউ আমাকে দেন। স্যার আমরা যে এবং স্যার স্যার আগে এই যে ক্লাসের মডেল, ভিডিওটা আরেকবার দেখলে আরো বেশি ক্লিয়ার হবে স্যার, মানে আচ্ছা হ্যাঁ, ক্লাসের বর্ণা ফার্স্ট ভাই টাইম আপনি তো ছিল বলেন। নাকি স্যার? স্যার আমি বলতে চাচ্ছিলাম স্যার আমরা যখন আগের মেশিন লার্নিং গুলা মডেল গুলো ইউজ করতাম, ওখানে স্যার কিছু ফিচার্স এক্সট্রাক্ট করতাম স্যার, মানে ওইটার সাপেক্ষে আমরা একটা টার্গেট ভ্যালু নিতাম। হ্যাঁ এখন হ্যাঁ। স্যার এই ডিপ লার্নিং এখানে তো আমি একটা ইমেজ দিচ্ছি, এখানে কোনো স্যার মানে ফিচার্স গুলা কি নিচ্ছে ও? আচ্ছা, তো বেসিক্যালি ব্যাপার হচ্ছে কি, মানে অনেস্টলি বলতে গেলে আমি আপনাদেরকে আজকে যেটা দেখাইছি সেটা হচ্ছে এএনএন, বুঝতে পারছেন? স্যার, তো এএনএন এর ক্ষেত্রে ফিচারটা হচ্ছে কি, ওই যে আমি নিউরনের ভ্যালুগুলো দিছি না, মানে স্যার, আমি যে 512, আমি শেয়ার দিই, এই যে 512 256 এই ভ্যালুগুলো দিছি না, এই ভ্যালুগুলোর সাথে স্যার, কে মাল্টিপ্লাই হচ্ছে আপনি বলেন? ওই এক একটা পিক্সেল মাল্টিপ্লাই হচ্ছে না? স্যার, জি স্যার, তো যেটা হচ্ছে আমাদের কাজ হচ্ছে এই ভ্যালুগুলো এত সুন্দর মতো অপটিমাইজ করা। যেমন আপনি যদি আপনার ছবির কথা চিন্তা করেন, ধরেন আমি চাচ্ছি যে আমার কোনো সেট অফ নিউরন দিয়ে শুধু আপনার চোখকে ডিটেক্ট করতে। তার মানে আপনার ওই চোখের পিক্সেল যখন ওই নিউরন দিয়ে পাস করবে তখন ওর ভ্যালুটা বেড়ে যাবে, অন্যান্য ক্ষেত্রে কমে যাবে। আমি বুঝতে পারছি। এই যে শুধু স্যার, কিছু নিউরন আপনার চোখকে ফোকাস করলো, কিছু নিউরন আপনার কানকে ফোকাস করলো, কিছু নিউরন আপনার কপালকে ফোকাস করলো, এইটাকেই ফিচার হিসেবে আমি ডিক্লেয়ার করতেছি। অ্যান্ড এইটা পুরোটাই ডাইনামিক, বুঝতে পারছেন? মানে এইটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি একটা মডেল ট্রেন করার পর ওর লেয়ার গুলোকে আপনি ইন্সপেক্ট করবেন যে আসলে এই ক্রেডিট প্রেডিকশনের জন্য কি ও কোন জায়গাতে ফোকাস করছে। মানে এগুলো আরো হয়তোবা আমি আপনাদেরকে এআই ক্লাসে দেখাবো, যদি আপনারা পার্সোনালি চান। আহ, মানে অবশ্যই কোর্স কন্টেন্টের মানে আমার পক্ষে দেখানো পসিবল না, মানে স্যাররাও হয়তো বা এটা আমাকে দেখাইতে দিবেন না, বাট মানে বললাম আর কি। তো এই যে আপনার এক একটা নিউরনের যে ভ্যালুগুলো আছে না, এই ভ্যালুগুলো বেসিক্যালি হচ্ছে ফিচার। আমি বুঝতে পারছি। এখন স্যার, জি যখন স্যার, আপনাকে আমি দেখাচ্ছি এএনএন, তাই আপনি হচ্ছে এক একটা নিউরন দেখতেছেন। যখন আমি আপনাকে সিএনএন পড়াবো তখন দেখবেন এটাই হয়ে যায় একটা কার্নেল, মানে একটা ম্যাট্রিক্সের মতো হয়ে যায়, একটা 2D ম্যাট্রিক্স, 3x3। বুঝতে পারছেন? এই স্যার, ম্যাট্রিক্সটা আমাকে ডিজাইন করতে হয়। এই ম্যাট্রিক্সটা আমার ইমেজের কোনো একটা রিজনকে বেসিক্যালি ফোকাস করে, বাকি রিজনকে ও ফোকাস করে না। তো এই ম্যাট্রিক্সটাই বেসিক্যালি আমার ইমেজ থেকে একটা ফিচার আমাকে বের করে দেয়, বা এই নিউরনটাই আমার ইমেজ থেকে আমাকে একটা ফিচার আমাকে বের করে দেয়। আমি বুঝতে পারছি আপনাকে যে কি আসলে ফিচার হিসেবে ও নিচ্ছে। অ্যান্ড এটা পুরোটাই ডাইনামিক। এটা আমি কখনোই জানি না যে আসলে কোন নিউরনটা কোন ফিচারকে ফোকাস করবে। তো এই জন্যই এটাকে বলা হয় ডিপ লার্নিং, বা মানে বেসিক্যালি আমাদের ব্রেনের মতো করে ও সেই জিনিসটাকে ডাইনামিক্যালি অ্যালোকেট করে। স্যার, জি স্যার। স্যার আরেকটা স্যার, আমাদের এই যে এসভিএম মডেল, তারপর ডিসিশন ট্রি, এটার কেগেল ফাইলটা স্যার যদি একটু দিয়ে দিতেন ইয়াতে। ও ওটা ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। আসলে এই আমি আপনার কমেন্টটা দেখছি, কিন্তু আমি হচ্ছে কি ওই ওয়ান ড্রাইভে ছবি মানে কোড আর হচ্ছে ওই ভিডিওটা একসাথে আপলোড দেওয়া ট্রাই করতেছিলাম, বাট আমি পারতেছিলাম না। মানে ওই যেটা বললাম 90% হয়েই বারবার কেন জানি ফেল দেখাচ্ছিল।
এটা কি আমি জানি না কেন দেখাচ্ছে। তো আমি আজকে আবার ট্রাই করে আমি যদি যদি সেটা না পারি শুধু কোড দুটো আমি আগেই দিয়ে দিব, ঠিক আছে, বা এখনই দিয়ে দিচ্ছি ক্লাস শেষ করার পরে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তাহলে গাইজ আজকের জন্য রাখি। আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাস আপনাদের অরণ্য নিবে। তো আমাদের ডিপ প্ল্যানিং এ আমি চেষ্টা করবো আরেকটা জিনিস ক্লাস আপনাদের নেওয়ার, যেখানে সিএনএন নিয়ে আপনাদের ডিসকাস করব, আর পরে জাস্ট আরএনএন নিয়ে অরণ্য আপনাদের সাথে কথা বলবে। এই তো, ঠিক আছে, কারো কোনো ডাউট না থাকলে আমরা আজকের ক্লাসটা রাখি এখানে। আল্লাহ হাফেজ, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।